10 বছর পেরিয়ে গেছে, এতগুলো ঋতু বদলেছে, ফুল ফোটে আবার ঝরেও পড়েছে, কিন্তু মির্জা বাড়ির গেট দিয়ে আরিশ মির্জা আর পা রাখেনি। তার স্মৃতি কেবল ছবি হয়ে ঝুলেছিল ড্রয়িং রুমের দেয়ালে। আর আজ এই সকাল, এই এক বিকেল বেলায় হঠাৎ করেই বাড়ির চৌহদ্দিতে যেন উৎসবের ঢেউ। মির্জা বাড়ির বড় ছেলে ফিরে আসবে বিদেশ থেকে 10টি দীর্ঘ বছর পর। বাড়ি জুড়ে এক অপার্থিব উত্তেজনা। রান্নাঘরে সুগন্ধ ছড়িয়ে পড়েছে, ড্রয়িং রুমে নরম ঝাড় ল্যাম্প জ্বলে উঠেছে, এক একটা মুখে হাসির ঝলক, যেন ঈদের সকাল। ছোট বড় সবার চোখে একরাশ অপেক্ষা। টং টং কলিং বেলের শব্দ, হৃদয় যেন এক ধক করে ওঠে। বাড়ির সবচেয়ে চঞ্চল ও কৌতূহলী মেয়ে লাফিয়ে উঠে দৌড়ে যায় দরজার দিকে। কপালের চুলগুলো লাফাতে লাফাতে কাঁপে তার উত্তেজনায়। দরজা খুলতেই মুহূর্তটা থমকে যায়, সময় যেন থেমে যায় এক নিঃশ্বাসে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কি সত্যি? রূপার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখের পলক ফেলতে ভুলে যায় সে। বুকের ভেতর হঠাৎ একটা খচখচে ব্যথা। এ কি হৃৎস্পন্দন, নাকি ভালোবাসার প্রথম বজ্রপাত? আরিশ মির্জা। 10 বছরের ব্যবধানে সে যেন আরও সুদর্শন হয়ে উঠেছে। নিখুঁত ফর্সা গাত্রবর্ণ, তীক্ষ্ণ চোয়াল, নাকের গড়ন যেন পাহাড়ের মতো, আনুমানিক 6 ফুট উচ্চতা, চওড়া বুকের মাঝে চাপা ধীরতা। পরনে ব্ল্যাক স্যুট, ভেতর থেকে হালকা খোলা ব্ল্যাক শার্টের কলার বেরিয়ে আছে অবিন্যস্ত ভঙ্গিতে, 2 হাত ঢোকানো পকেটে, অনায়াসে ভঙ্গিমা। চোখ দুটো গভীর গভীর, ঠোঁটের কোণে একরাশ রহস্যময় হাসি, হাওয়ায় উড়ে যাচ্ছে তার সিল্কি চুল। রূপা যেন কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছে হঠাৎ, ঠিক যেন কোনো নায়ক নিজের দৃপ্ত পদচারণায় ফিরে এসেছে নিজের রাজ্যে। আরিশ তাকালো রূপার দিকে, তার চোখের গভীরে লুকিয়ে থাকা শত প্রশ্নের কোনো উত্তর দিল না, শুধু এক টুকরো হাসি ছুড়ে দিল হাওয়ায়। রূপা এখনো স্থির, তার মনে হলো এই এক মুহূর্তেই তার কিশোরবেলার সব গল্প, চিঠি, অপেক্ষা আর স্বপ্ন অল কাম অ্যালিভ। রূপাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আরিশ একটু বিরক্ত হলো, তারপর বলল, আমাকে কি ভেতরে ঢুকতে দিবি নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? রূপা যেন ঘোর থেকে জেগে ওঠে, লজ্জায় একটু গলা খাকারি দিয়ে বলে, আরে না না, তুমি ভিতরে আসো। তারপর রূপা একপাশে সরে দাঁড়ায়। আরিশ ভেতরে পা রাখে, পেছনে স্যুট টাই পরা 2জন কর্মচারী 4টি সুটকেস নিয়ে তার পিছু নেয়। ব্যস্ততা, উচ্ছ্বাস আর ফিসফিসে ভরে ওঠে বাড়ির অন্দরমহল। সিঁড়ি থেকে দ্রুত নেমে আসে এক নারী, চোখে পানি, মুখে তীব্র অভিব্যক্তি। তিনি আরিশের মা, শাহিনা মির্জা। ছেলেকে দেখে জড়িয়ে ধরেন মুহূর্তেই, তার কণ্ঠ কাঁপছে। বাবা, তুই এসেছিস? জানিস আমি কতটা দিন অপেক্ষা করছি তোর জন্য। আর কোথাও যেতে দিব না তোকে, একটুও না। আরিশ মায়ের পিঠে হাত রাখে, মুচকি এসে বলে, যাব না মা, এবার তো কান্না থামাও, নয়তো তোমার আবার শরীর খারাপ হবে। শাহিনা মির্জাও হেসে ওঠেন, অশ্রুতে ভেজা সেই হাসি যেন বহু দিনের অপেক্ষার শেষ প্রতিফলন। এরপর একে একে পরিবারের সকলের সঙ্গে দেখা হয় আরিশের। বাবা শরীফ মির্জার সঙ্গেও কথোপকথনের ফাঁকে চোখে পড়ে ছোট্ট মা রহিমা মির্জা ও ছোট বাবা মাসুম মির্জার উষ্ণ অভ্যর্থনে। চাচাতো ভাই মাহিদ মির্জাও এগিয়ে আসে কুশল বিনিময় করতে। সবশেষে আরিশ ক্লান্ত গলায় বলে, আমি একটু রুমে যাই মা, বাকিটা পরে হবে। বাড়ির করিডর পেরিয়ে যখন সে নিজের রুমে চলে যাচ্ছে, তখন কিচেনের কোণ থেকে একজন তাকিয়েছিল সবটুকু দৃশ্য। নাম তার নুরি। নুরি এই বাড়িরই এক মেয়ে, অথচ এই বাড়ির কেউ যেন সে নয়। ওর মা বাবা কয়েক বছর আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়, তখন থেকেই সে এই মির্জা হাউসেই থাকে। কিন্তু তার অবস্থান যেন বাতাসের মতো, অনুভব করা যায়, চোখে ধরা পড়ে না। বাড়ির মনমরা বসে নাস্তা করছে, হাসছে, অথচ নুরি তখন ব্যস্ত ছিল রান্নাঘরে। বাড়ির মেহমানরা বসে নাস্তা করছে, হাসছে, অথচ নুরি তখন ব্যস্ত ছিল রান্নাঘরে।
কাজের লোকদের সাথে। সে দেখছে কিন্তু কেউ দেখছে না তাকে, শুনছে কিন্তু কেউ শোনে না তার মনের কথা। তবুও সে অভ্যস্ত, মেনে নিয়েছে জীবনকে। ভাগ্যের লিখন বলে মেনে নেওয়া ছাড়া আর কি বা ছিল। শাহিনা মির্জা রান্নাঘরের দরজার দিকে তাকালো, দেখলো নুরি দাঁড়িয়ে আছে। চোখ কুঁচকিয়ে, মুখ ভঙ্গি কঠোর, কিন্তু চেহারার অভিজাত ভাব নিয়ে বলল। নুরি, তিনি কড়া গলায় ডাক দিলেন। এই যে মহারানীর মতো দাঁড়িয়ে থাকলে তো হবে না, তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো সাজা। নুরি চুপচাপ দাঁড়িয়ে ছিল, ধরা পড়ার মতো। মুখ করে সে বলল, আচ্ছা বড় মা। তারপর দ্রুত পা চালিয়ে কিচেনে ঢুকে একে একে খাবারগুলো সাজাতে শুরু করলো। সে জানে যদি সামান্য রেডিও হয়, শাহিনা মির্জার চোখের ভাষায় যথেষ্ট একটা গোটা ঝড় তুলতে। সে জানে যদি সামান্য দেরিও হয়, শাহিনা মির্জার চোখের ভাষাই যথেষ্ট একটা গোটা ঝড় তুলতে। আজ বিশেষ দিন, আরিশ ফিরেছে বহুদিন পর, আর তার জন্যই রান্না হয়েছে তার সবচেয়ে পছন্দের খাবারগুলো। সোনালি রঙা ইলিশ মাছের তরকারি, ঝাল ঝাল গরুর মাংস, নরম চিড়ার পোলাও, ক্রিসপি চিকেন ফ্রাই আর ঠান্ডা পায়েস। প্রতিটি পদ যেন ভালোবাসা মেখে তৈরি। ঠিক তখনই দৌড়ে নিচে নামলো তুলি। সাদা জামার ফাঁকে তার খোলা চুল উড়ছে, হাতে মোবাইল নেই, কানে নেই ইয়ারফোন, একদম সত্যিকারের উপস্থিতি নিয়ে হাজির। বয়স মাত্র 17। তুলি নিচে এসে দেখে রূপা সোফার কোণে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে যেন কোনো গভীর ভাবনার মধ্যে ডুবে আছে। তুলি তার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলো, আপু এভাবে বসে আছো কেন, কি ভাবছো? রূপা একটু চমকে উঠল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আমি তো একেবারে শেষ হয়ে গেছি রে। তুলি কপাল কুঁচকে তাকালো। মানে কি হয়েছে তোমার? রূপার চোখে তখন এক রকম দোলাচল। সে নিচু গলায় বলল, তোর ভাইকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি। তুলি থমকে গেল, তারপর হঠাৎ চোখ গোল করে চিৎকার করে উঠল। কি, ভাইয়া এসেছে? রূপা তার চিৎকারে কেঁপে উঠে বলল, এজন্যই তো বলি সারাদিন কানে ইয়ারফোন গুঁজে রাখলে বাইরের কিছুই জানিস না। তোর ভাই তো ফ্রেশ হতে গেছে, এখনই চলে আসবে। তুলি মুখটা একটু ভার করে বলল। আমাকে তো কেউ কিছু বলে নাই। রূপা হেসে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আচ্ছা, মন খারাপ করিস না, এখনই দেখবি ভাইয়া এসে গেছে। তুলি তখন দুষ্টু হাসি দিয়ে চোখ টিপে বলল, তুমি না একটু আগে বললে তুমি ভাইয়াকে দেখে ক্রাশ খাইছো, ঠিক শুনেছি তো? রূপা হেসে লজ্জায় লাল হয়ে বলল। হুম। তুলি বলল, তাহলে ভাবি হবার তো আর দেরি নেই বুঝি? রূপা মুখ নামিয়ে বলল। দোয়া করো যেন তোমার ভাইয়ের মনে ধরে যাই। তুলি তখন গম্ভীর সুরে কিন্তু একটু মজা না করে বলল, আপুকে কে না পছন্দ করবে শুনি? এ তো কিউট একটা মানুষ, তো চোখে পড়লে মন ভালো হয়ে যায়। রূপার চোখ দুটো একটু কাঁপলো, হয়তো আনন্দে, হয়তো লজ্জায়। আর সেই মুহূর্তের দোতলার করিডোর থেকে ভেসে এলো একটা পায়ের শব্দ। আসছে সেই মানুষটা যার জন্য এত আয়োজন, এত অপেক্ষা। আরিশ নিচে নামতেই তুলি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো, যেন বহুদিনের অপেক্ষার অবসান হলো এই মুহূর্তে। মুখ তুলে কোমল কণ্ঠে বলল, ভাইয়া তুমি এসেছো? জানো প্রথমে আমি তোমার সাথে কথা বলতে পারিনি বলে কেমন মন খারাপ হয়েছে আমার। আরিশ হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিল ওর। এখন তো বলেছিস, এই তো অনেক, চল এবার খাই। তুলি হেসে ছেড়ে দিল। ওকে, হ্যাঁ হ্যাঁ চলো। আজ তো নুরি আপু হাতে রান্না যতবার খেয়েছি ততবার মুগ্ধ হয়েছি। কিন্তু আরিশের কপালে একটুখানি ভাঁজ পড়ে গেল কথাটা শুনে। একটু দেরি করেই যেন প্রশ্নটা এলো, নুরি, কেন রান্নাঘরে আর কেউ নেই? শাহিনা মির্জা তৎক্ষণাৎ প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে বললেন, আরে বাবা, এসব নিয়ে পরে কথা হবে, আগে সবাই মিলে খাবার শুরু করো। ধীরে ধীরে সবাই টেবিলের চারপাশে এসে বসে পড়ল। হাসি, আড্ডা আর গল্পে টেবিল জমে উঠল। কিন্তু আরিশ চুপচাপ খেয়াল করলো নুরি প্রতিটি প্লেট নিজে হাতে সার্ভ করছে, একদম যেন সার্ভেন্টের মতো ব্যবহার করছে সবাই। অথচ কারোর চোখেই কোনো অস্বস্তি নেই। নুরি নিজেও নিঃশব্দ সবার সেবায় নিবেদিত।
আরিশ কিছু বলল না তখন, শুধু চুপ করে খেতে থাকলো। খাওয়া শেষ হলে চেয়ার থেকে উঠতে উঠতে বলল, নুরি, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয় তো। নুরির মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠটা কেঁপে উঠল। আচ্ছা আনছি। আর কিছু না বলে আরিশ বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। সবার সামনে স্বাভাবিক থাকার ভান করলেও ভেতরে যেন কিছু একটা কুকড়ে উঠেছে। নিচে দাঁড়িয়ে থাকা নুরি এক মুহূর্ত চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে কিচেনের দিকে হাঁটতে লাগলো। আরিশ ফোন টিপছিল, হঠাৎ কারোর আওয়াজ শুনে ভেবেছিল নুরি এসেছে, কিন্তু দরজার দিকে তাকিয়ে মুহূর্তেই মুখে বিরক্তির ছাপ দেখা যায়, সাথে রাগও হয়। রূপা হাতে কফির কাপটা নিয়ে ঘরে ঢুকলো, মুখ ভর্তি হাসি, দাঁতের শাড়ি যেন সদ্য ঝকঝকে সকালে রোদের আলো। এসে ধীরে ধীরে কফিটা রেখে দিল আরিশের টি টেবিলের ওপর, তারপর একটু ইতস্তত করে বলল, তুমি তো অনেক দিন পরে দেশে এসেছো, আমাদের নিয়ে একটু ঘুরতে যাবে না? আরিশ একবারও তার দিকে না তাকিয়ে শান্ত গলায় কিন্তু রুক্ষভাবে জবাব দিল, কেন, আমি কি তোর বাবা নাকি যে বিদেশ থেকে এসে তোকে ঘুরতে নিয়ে যাব? শব্দগুলো শীতল ছুরির মতো বিঁধে গেল রূপার মুখে। হঠাৎ করেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, হাসিটা যেন জমে গিয়ে স্তব্ধ হয়ে পড়ল ঠোঁটের কোণায়। তবুও সে নিজের মনটাকে সামলে নিয়ে ধীরে ধীরে বলল, আর না, তুমি তো আমার ভাইয়ের মতো, আর বড় ভাইরাই তো ঘুরতে নিয়ে যায়, তাই না? আরিশ এবার স্পষ্ট বিরক্তির সুরে বলল, আমি ছাড়া আর মানুষ নেই এই বাড়িতে? এসেই শুরু করেছিস প্যানপ্যানানি। যা, তোর সব গরিবী কথাবার্তা, যা বের হ রুম থেকে। রূপা আর কিছু বলল না, চোখের পাতা কাঁপলো একবার, ঠোঁট কেঁপে উঠল কিছু বলতে গিয়ে, কিন্তু উচ্চারণ হলো না। অপমানের ভার চেপে বসেছে যেন তার কাঁধে। ধীরে ধীরে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আরিশ এক মুহূর্ত চুপচাপ বসে থাকলো, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো, মনটা অস্থির, একরকম ঘুমোট ভাব চারপাশে। ভাবলো একবার বেরিয়ে আসা যাক বাইরে থেকে, এমনিতেই মন মেজাজ খারাপ। মেয়েটাকে সে আসতে বলেছিল রুমে, কিন্তু পাত্তাই দেয়নি, পরে দেখে নেবে। এখন মনটা একটু ঠান্ডা করাটা দরকার। সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরিশ, পা ফেলার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল নিস্তব্ধতা ভেঙে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো মাহিদ, চেহারায় চিরচেনা হাসি, চোখে কৌতূহল। মাহিদের প্রশ্ন আরিশ কাঁধ ঝাঁকিয়ে একটু হালকা গলায় বলল, একটু ঘুরতে যাচ্ছি, অনেকদিন হলো বন্ধুদের সাথে আড্ডা দেই না, তাই ভাবলাম একটু ঘুরে এসে মনটাকে হালকা করি। মাহিদ হাসি মুখে বলল। আরিশ দরজার দিকে এগোতে এগোতে মাথা নাড়িয়ে বলল, তার আর কোনো দরকার নেই, আমি চলে যাব। আর কথা না বাড়িয়ে গেটের দিকে এগিয়ে গেল সে। মাহিদ দাঁড়িয়ে রইল দোরগোড়ায়, চোখে এক ধরনের হতাশা। নীরবে বিড়বিড় করে বলল, তার মুখ ভেঙচি কেটে বলে উঠে এলো কথাগুলো। মাহিদের চোখ তখন দরজার ফাঁক গলে চলে যাওয়া ভাইটার দিকে। নুরি বিকেলের খাবারগুলো বিতরণ করে এসেছে সবার ঘরে। এখন হাতে শেষ দুটি প্লেট, তুলি আর রূপার জন্য ছোট্ট সেই ট্রেটা নিয়ে সে নরম পায়ে হাঁটছে দুই বোনের ঘরের দিকে। দরজা ঠেলেই ঢুকতেই রূপা চোখ পাকিয়ে বলল, এইবার না নুয়াপু, আজকে তুমি কোথাও যাচ্ছ না? নুরি হালকা হেসে ভেতরে ঢুকে পড়ল। সে জানে এই বাড়ির বাকি সবাই ভালো না বাসলেও ভাই মাহিদ আর এই দুই বোন তুলি আর রূপা তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। রূপা চুপ করে বসেছিল বিছানার কোণায়, মুখে দুঃখের ছায়া। একটু আগে যা ঘটেছে সবটাই খুলে বলেছে নুরি আর তুলিকে। তুলি তো হেসেই শেষ, পেট ধরে হাহাকার করে বলছে, ওরে ভাই রে, আমার ভাই এসব বলছে? সিরিয়াসলি? নুরি নিজের ভেতরের হাসি আটকে রাখছিল, ওর বুকের ভেতরটাও মৃদু কেঁপে উঠেছে, কিন্তু মুখে সে একটু হাসি আসতে দিল না। রূপার মন খারাপ, এখন হাসলে আর কষ্ট আরো বেড়ে যাবে, তাই সে চুপচাপ বসে রইল। একটু পর রূপা মুখ তুলে বলল, ও নুয়াপু, কিছু তো বলো। নুরি তখন ধীরে ধীরে একটু নড়ে চড়ে বসলো, তারপর কোমল গলায় বলল, আরে টেনশন নিস না, ভাইটা হয়তো খুব বিজি ছিল তাই ওভাবে বলেছে। আর তোর মতো মিষ্টি মেয়েকে কেউ রিজেক্ট করতে পারে? দেখিস মেনে নেবে তোকে। কথার মুখে হঠাৎ করে হাসির ঝিলিক খেলে গেল।
সে ছুটে গিয়ে নুরিকে জড়িয়ে ধরলো। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি আমার মিষ্টি আপু। নুরি কপালে চুমু খেয়ে বলল, আমিও তোকে ভীষণ ভালোবাসি রে। আচ্ছা এখন রান্নাঘরে যেতে হবে, তোরা আড্ডা দে, আমি 1 ঘন্টা পর আসছি। নুরি চলে গেল, কিন্তু ঘরে রেখে গেল এক টুকরো প্রশান্তি, এক মুঠো নির্ভরতা। রাত 10টা, বাড়ির ডাইনিং টেবিল ঘিরে সবাই নীরবে খাচ্ছে, কিন্তু পরিবেশে এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে বাড়ছে। খাবার মুখে তুললেও কেউ যেন স্বাদ পাচ্ছে না, শুধু নুরি প্রতিদিনের মতোই নিঃশব্দে সবার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। কারো প্লেটে ভাজি কম, কারোর পানির গ্লাস খালি, সব খেয়াল সে নিচ্ছে নিঃশব্দে, বিনা বিরক্তিতে। তবে আজ আর আরিশ চুপ থাকতে পারল না। হঠাৎই ঠান্ডা গলায় কিন্তু কঠিন ধীরতায় বলে উঠল, নুরি, তুই এভাবে সাপ করছিস কেন? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়েছে? তাহলে আমাকে বলুক কেউ, আমি আরও লোক এনে দেই। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা। শাহিনা মির্জা পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে বললেন, আরে বাবা, ও তো নিজেই করতে চেয়েছে, আমরা তো জোর করিনি। নুরিমা, তুই এবার বস, আমাদের সাথে খেয়ে নে। নুরি তাড়াতাড়ি বলল। না না, আমি পরে। কথাটা শেষ করতে পারেনি, হঠাৎ চোখ গেল আরিশের দিকে। আরিশ ওর দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন চোখ দিয়ে কথা বলছে, রাগ আর একরাশ অসহায়তা মিশিয়ে। নুরি আর কথা না বাড়িয়ে চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। খাওয়া শেষ হতেই আরিশ কোনো দিকে না তাকিয়ে যেন পেছনে কিছু রেখে যেতে চাইছে, এমন বড় বড় পা ফেলে উঠে চলে গেল উপরের দিকে। সবার খাওয়া শেষ হলে নুরি চুপচাপ নিজেরটা শেষ করে কিচেনের দিকে পা বাড়াচ্ছে। ঠিক তখনই পেছন থেকে শাহিনা মির্জা ঠান্ডা স্বরে বলে উঠলেন, শোন, এরপর থেকে আর আরিশের সামনে আমাদের সাফ করবি না, মনে থাকবে তো? নুরি কিছু বলল না, শুধু মাথা নিচু করে আস্তে করে উপর নিচ নাড়ালো। তারপর নিঃশব্দ পায়ে কিচেনের দিকে চলে গেল। এক হাতে নিজের ওড়না সামলে অন্য হাতে রাতের বাসন ধোয়ার প্রস্তুতি নিতে নিতে মনে মনে ভাবলো, সবাই তো আমাকে বোঝা মনে করে, তাহলে আপনি কেন আমাকে এত দয়া দেখাচ্ছেন আরিশ ভাই? রাত 11টা। রাতের আকাশে চাঁদ আজ যেন একটু বেশি জ্বলজ্বল করছে। চারদিকে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোনো কুকুরের হালকা ঘেউ ঘেউ অথবা পাতার খসখসে শব্দ। ছাদের রেলিং ঘষে দাঁড়িয়ে আছে নুরি, চোখে নিঃশব্দ অশ্রু, দৃষ্টিতে শূন্যতা। এটাই তার নিত্যদিনের অভ্যাস। বাড়ির সব কাজ শেষ করে যখন সবাই বিশ্রামে, তখনই সে নিঃশব্দে উঠে আসে ছাদে। এই ছাদই যেন তার একমাত্র আশ্রয়, একমাত্র সঙ্গী। আজও সে দাঁড়িয়ে আছে, চোখে তুলে তাকিয়ে আছে চাঁদের দিকে, যেন চাঁদের সঙ্গে তার এক মনো সংলাপ চলছে। কিছুক্ষণ পর নিজের সঙ্গে নিজেই কথা বলতে শুরু করলো নুরি, গলা ক্ষীণ, কিন্তু তাতে চাপা কষ্ট যেন আছড়ে পড়ছে প্রতিটি শব্দে। মা, বাবা, আমিও তো এই বাড়ির মেয়ে, তোমরাও তো একদিন এই বাড়ির একটা অংশ ছিলে, তাহলে আমাকে কেন কেউ ভালোবাসে না? কেন সবাই অবহেলা করে আমায়? আমাকে বোঝা কেন মনে করে সবাই? তুলি, রূপা, ওদের কত ভালোবাসে সবাই, আমি কি কিছু কম? আমিও তো এই বংশেরই একজন, তাই না? চোখের কোণে বেয়ে অশ্রু নেমে এলো, সে সেগুলো মুছে ফেললো না, যেন কষ্টগুলোকে মুক্তি দেওয়াই তার টনিংস রিচুয়াল। ঠিক তখনই পেছন থেকে এক মৃদু ডাক। নুরি। সে চমকে পেছন ফিরে তাকালো। ছাদের দরজার দিকে দাঁড়িয়ে আরিশ। তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিল সে, গলার স্বর সামলে বলল, আরে ভাইয়া, আপনি এত রাতে? আরিশ কিছু বলার জন্য এসেছিল, রাগ বিরক্তি সবই জমা ছিল মনে, কিন্তু নুরির কথাগুলো শুনে তার মুখে যেন তালা পড়ে গেল। যা শুনলো তা শুনে কিছু না বলাই শ্রেয় মনে হলো। সে এসে নুরির পাশে দাঁড়ালো, কিছুক্ষণ চুপচাপ, তারপর ধীরে বলে উঠল, তোর মনে অনেক অভিযোগ এই ফ্যামিলি নিয়ে, তাই না? নুরি হালকা হাসলো, একটা প্রাণহীন ক্লান্ত অবসন্ন হাসি। কোথায় ভাইয়া? না তো, এনারা আমাকে থাকতে না দিলে কোথায় থাকতাম? এই বাড়ি, এই মানুষগুলোই তো আমায় আশ্রয় দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ রিনিয়াপুর সঙ্গে, এই পরিবারটার
প্রতিটা মানুষের সঙ্গেই কৃতজ্ঞ আমি। আরিশ চুপ করে তাকিয়ে থাকলো নুরির দিকে। চাঁদের আলো নুরির গালের ওপর পড়ে তাকে যেন আরো কোমল করে তুলেছে। একটা বেদনার মায়া তাকে ঘিরে রেখেছে, যে মায়া বুকের ভেতর হালকা ব্যথা ফেলে। তার মনে মনে ভেসে উঠল এক অদ্ভুত অনুভব। তুই জানিস নুরি, তুই চাঁদের মতো সুন্দর না, বরং আজ চারটায় তোকে দেখে আরো সুন্দর, আরো কমল হচ্ছে। আরিশ জানে এই অনুভবের নাম কি, কিন্তু সে তা মুখে এখনো আনবে না। তারপর এক মুহূর্ত নিজেকে সামলে নিয়ে আরিশ জিজ্ঞেস করলো, আচ্ছা, তুই কি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিস? নুরি একটু অবাক হয়ে তাকালো। এই প্রশ্নটা যেন তার পৃথিবীতে হঠাৎ করে এক চিলতে আলো ঢুকিয়ে দিল। কারণ এতদিন যাদের কাছে সে ছিল শুধু কাজের মানুষ, সেখানে আজ একজন মানুষ ওর নিজের খোঁজ নিচ্ছে। অবিশ্বাস আর বিস্ময়ের মাঝখানে দাঁড়িয়ে নুরি প্রথমে একটু খুশি হয়েছিল বটে, কিন্তু পর মুহূর্তেই মনে হলো না, এটা হয়তো মায়া নয়, দয়া। একটা মুচকি হাসি ঠোঁটের কোণে এনে সে বলল, আমার আর পড়াশোনা, বাবা মা নেই, এইচএসসি পর্যন্ত কোনো মতে টেনেছে, তারপর থেকে শুধু বাঁচার লড়াই। এখন সবাই ভাবে আমাকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে তারা। তার কথায় হাসি থাকলেও চোখের আড়ালে লুকানো এক নিঃশব্দ কান্না ছিল। সেটুকু বোঝার জন্য আলাদা কোনো চেষ্টাই করতে হলো না আরিশের। আরিশ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস নুরি, কষ্টটা লুকাতে শিখে গেছিস। নুরি এবার আর হাসল না, একটু দম নিয়ে ধীরে ধীরে বলল, বড় হতে বয়স লাগে না আরিশ ভাইয়া, পরিস্থিতিই যথেষ্ট। বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র। আরিশ নীরব হয়ে গেল, কিছু বলার ভাষা খুঁজে পেল না। এই পিচ্ছি মেয়েটার বয়স হয়তো 18-19ও হয়নি এখনো, অথচ কথার ভঙ্গিতে, চোখের চাহনিতে, অভিজ্ঞতার ভারে সে যেন অনেক বছর পার করে এসেছে। সময়ের অনেক আগে থেকেই সে যেন বড় হয়ে গেছে। আরিশ চুপ করে তাকিয়ে রইল নুরির দিকে। এই মেয়ে কি সত্যি এই বয়সে এতটা বোঝে? না বুঝে ফেলার ভান করে থাকে, নাকি জীবনই তাকে এমন করে গড়ে তুলেছে? নুরি কিছু বলছিল না, গলার শব্দ শুকিয়ে আসছিল যেন। আরিশ তার মনের অস্থিরতা বুঝতে পারলেও নিজের অবাক হয়ে যাওয়াটা সে নিজের ভেতরেই চেপে রাখলো। কিছু সময় চুপ থেকে একটু গম্ভীর স্বরে বলল, তুই এত পাকা পাকা কথা বলিস না নুরি, কাল তুই আমার সঙ্গে ইউনিভার্সিটিতে যাবি, ভর্তি করাবো তোকে, রেডি থাকিস। নুরি আঁচলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে মাথা নাড়ল। না না, বাড়ি সবাই রাগ করবে, আর আমি গেলে কথাটা শেষ করতে পারল না সে। গলা ধরে এলো, বুকের ভেতর জমে থাকা কথাটা যেন হঠাৎ করে গলার কাছে এসে থেমে গেল। আরিশ চুপচাপ তাকিয়ে থাকলো ওর দিকে। বুঝে ফেললো নুরি কি বলতে চেয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশ বলল, দেখ নুরি, আমি জানি তুই বাড়ির সব কাজ করিস, জানি তোকে সবটা সামলাতে হয়, কিন্তু আমি এখন সেটা হতে দিতে চাই না। আমি দেশের বাইরে ছিলাম, তুই করেছিস, আর তখন আমি ছোট ছিলাম, কিছু বলার সাহস বা ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, কিন্তু এখন সময় বদলেছে, আমিও বদলেছি। তার কণ্ঠে ধীরতা স্পষ্ট হয়ে উঠল। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর তোকে প্রটেক্ট করার মতো ক্ষমতা আমার আছে, তাই আমি তোকে ভর্তি করতে নিয়ে যাব। বাড়ির ব্যাপারটা আমি সামলে নেব, তুই শুধু একটুখানি ভরসা রাখ আমার উপর। একটু থেমে আরো কোমল স্বরে জিজ্ঞেস করলো, রাখবি তো নুরি, রাখবি তো আমার উপর ভরসা? নুরি চোখ নামিয়ে ফেললো, ওর চোখের কোণ ভিজে উঠেছে। এই প্রথম কেউ তার হয়ে দাঁড়াতে চাচ্ছে, কেউ বলছে তুই শুধু ভরসা রাখ। কত বছর পর এই শব্দটা শুনলো সে, ভরসা। যে শব্দটা এক সময় ছিল খুব সাধারণ, এখন হয়ে উঠেছে অমূল্য। আর এই শেষ কথাগুলো বলে নুরির চোখের দিকে তাকালো। সে চাইলেও চোখ ফেরাতে পারছিল না। এই চোখ দুটো যেন ক্লান্ত নদীর মতো, বহন করছে না বলা কত শত কষ্ট। এই চোখ দুটো যেন ক্লান্ত নদীর মতো, বহন করছে না বলা শত কষ্ট। নুরি, খুব হালকা কণ্ঠে বলল সে। আমার কি সাধ্য আছে না বলার? খুব হালকা কণ্ঠে বলল সে। নুরি একটুখানি থেমে চেয়ে রইল আরিশের চোখে, তারপর মৃদু হেসে মাথা নোয়ালো। কণ্ঠের নিচে চাপা এক স্বীকারোক্তি। রাখবো। আরিশ মুখে কিছু বলল না, কিন্তু ভেতরে যেন একটা চাপা খুশি ঢেউ খেলে গেল।
তবু সে তা প্রকাশ করলো না। আবেগের জোয়ারেও সে শান্ত থাকলো। এখন অনেক রাত হয়েছে, যা ঘুমা। আরিশ নরম গলায় বলল। নুরি মাথা নেড়ে সম্মতি দিল। পায়ে পায়ে ধীরে ধীরে সাত ছেড়ে বেরিয়ে গেল সে। আরিশ চুপ করে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। পেছন থেকে সে বলল, নিজের কাজেই যেন প্রতিজ্ঞা করে। আমি আর তোকে কোনো অন্যায়ের শিকার হতে দেব না নুরি, কখনো না। চাঁদের আলো ছাদ ছড়িয়ে পড়ে নিস্তব্ধতায় মিশে গেল। আর আরিশের চোখে ফুটে উঠল এক অদৃশ্য যুদ্ধের প্রতিজ্ঞা। নুরি শুধু একটা মেয়ে নয়, সে এখন আরিশের দায়িত্ব, আশ্রয় আর অভিমানের নাম। সকাল 8টা। সকালটা যেন আজ অন্যরকম। ডাইনিং টেবিল ঘিরে সবাই চুপচাপ বসে আছে, কিন্তু পরিবেশে এক ধরনের অদ্ভুত শান্তি। নুরি সাধারণত রান্নাঘর থেকে খাবার এনে সার্ভ করে। সবার খাওয়া হয়ে গেলে নিজের প্লেট নিয়ে এক কোণায় বসে, কিন্তু আজ সে টেবিলে বসেছে সবার পাশে, আর সার্ভ করছে অন্য কেউ। এই পরিবর্তনটা যদিও শুধু আরিশকে দেখানোর জন্য, তবুও নুরির হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। কতদিন পর সকালটা এমন লাগছে, পরিবারের মতো, আপন কারোর মতো, জীবনের মতো। তার চোখে হালকা আর্দ্রতা জমে ওঠে। মনে পড়ে যায় মা বাবার কথা। ইস, যদি তারা বেঁচে থাকতেন তাহলে হয়তো এমন করেই হাসি মুখে ভালোবাসায় ভরা ডাকে বসিয়ে রাখতেন তাকে। খাবার তুলে দিতেন, বলতেন, এই নুরি, তোর পছন্দের শুক্তোটা বেশি করে দিয়েছি। কিন্তু না, সেই দৃশ্য শুধু কল্পনায় আসে, বাস্তবে নয়। তবু নুরি জানে কল্পনার মধ্যেও কিছু কিছু মানুষ খুব বেশি সুন্দর হয়ে ওঠে, এবং সে নুরি তাদেরই একজন। খাওয়া দাওয়া শেষ হতেই হঠাৎই আরিশ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তার গলায় অস্থিরতার ছোঁয়া। নুরি, রেডি হয়ে নে, আমার বেশি সময় নেই। ঘরে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে আসে। সবার দৃষ্টি নুরির দিকে। নুরি, ওকে নিয়ে কোথায় যাবে আরিশ? শরীফ মির্জা, আরিশের বাবা, কপাল ভাঁজ ফেলে জিজ্ঞেস করেন। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস আরিশ? আরিশ তখন গম্ভীর কণ্ঠে বলেন, ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পড়াশোনাটা তো করতে হবে, তাই না? সকালের সেই সুন্দর মুহূর্তটা যেন হঠাৎ করেই বিষিয়ে উঠল। শরীফ মির্জা গলায় কড়া সুর এনে বললেন, অনেক তো পড়াশোনা করেছে ও, এবার একটা ভালো ছেলের সাথে বিয়েটা দিয়ে দিলেই হয়, আর পড়াশোনার কোনো দরকার নাই। ঘরের বাতাসটা হঠাৎ থমকে গেল। নুরি যেন নিঃশব্দে থমকে দাঁড়ালো এক কোণে। আরিশ মৃদু তাচ্ছিলের হাসল, তার ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা। এখন যদি স্যাম কথা তুলিকে নিয়ে হতো, তখন তুমি বলতে না, কারণ তুলি তো তোমার নিজের মেয়ে। তার কণ্ঠ গাঢ় হয়ে ওঠে। আর নুরি, সে কি তোমার নিজের ভাইয়ের মেয়ে নয়? নেহাত মেজো চাচা চাচি বেঁচে নেই, তাই হয়তো ভুলে গেছো নুরি একদিন এই বাড়ির আদরের ছিল। চুপ করে থাকা চাচা মাসুম মির্জা এবার গলায় মেকি কৃতজ্ঞতা এনে বললেন, সেই যাই হোক, আমরা তো ওকে পেলে পুষে মানুষ করেছি। এতটুকু করলে কি শেষ? এখন একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই হয়, অনেক তো পড়েছে। আরিশ এবার গলা তুলে বলে ওঠে, ও এই বাড়িতে ছিল ওর নিজের অধিকারে, এখন আছে, তাই এসব আজে বাজে কথা না বললেই হয়। শাহিনা মির্জা বিরক্তভাবে বলে উঠলেন, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করিস আরিশ। ওর আর পড়াশোনা দরকার নেই, আর তোকে এত কথা বলারও দরকার নেই। আরিশ ধীর কণ্ঠে কিন্তু অটল উচ্চারণে জানিয়ে দিল, সেটা তো, পড়াশোনা নিয়ে কেন এত কথা হচ্ছে? ওকে আমি ভর্তি করাবো মানে করাবোই। তার দৃষ্টিতে কঠিন ধীরতা, অথচ পরক্ষণেই সে চোখ ফেরায় নুরির দিকে। এক কোণে দাঁড়িয়ে আছে সে, নীরবে, ভাঙা কাচের মতো। চোখের কোণে জমে থাকা পানি যে কোনো মুহূর্তে ঝরে পড়বে। সে আশঙ্কায় যেন সে নিজেরই দৃষ্টি নামিয়ে দিচ্ছে। আরিশ তখন নরম গলায় বলে, তাছাড়া জানুরে, আমি অপেক্ষা করছি। নুরি কাপা গলায় বলে, আমি আর পড়াশোনা করতে চাই না ভাইয়া। তার কণ্ঠে ক্লান্তি, ভয়, আত্মসমর্পণ। আরিশ থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো নুরির দিকে। তার কণ্ঠে এবার কোনো রাগ বা অভিমান নয়, বরং একরকম স্থিরতা। আমি তোকে জোর করছি না নুরি, আমি চাই তোর কাছে জানতে
তুই কি চাস না চাস? যদি চাস তাহলে যা, রেডি হয়ে আয়। নুরি কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকে, যেন নিজের সঙ্গে যুদ্ধ করছে। অভিমান, ভয় আর স্বপ্নের মধ্যকার দ্বন্দ্বে জর্জরিত এক বোবা লড়াই। তারপর হঠাৎই চোখ নামিয়ে নেয়, আর দাঁড়িয়ে থাকে না। শান্ত ভঙ্গিতে নিজের রুমের ভেতরে চলে যায় প্রস্তুত হতে। ঘরটা তখন নিঃশব্দ, কেউ কিছু বলে না, কিন্তু কিছু চোখ বলে ফেলে অনেক কিছু। রূপা, তুলি আর মাহিদ, তারা তিনজন চুপ করে দাঁড়িয়ে থাকলেও তাদের চোখ নুরিকে অনুসরণ করে। আর তুলি আর মাহিদের চোখে চাপা আনন্দ, কারণ তারা জানে নুরি এই পরিবারে অনেক কিছু সহ্য করেছে। কিন্তু রূপা, তার চোখে এক চিলতে ঈর্ষা ঝিলিক দিয়ে ওঠে। আরিশ ভাই তো ওর, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝায় না এটা সহানুভূতি, শুধু সহানুভূতি। এই ভাবনায় নিজেকে শান্ত রাখে রূপা। কিছুক্ষণ পর নুরি ফিরে আসে, সাদা সিদে জামাই, মাথায় ওড়না, কিন্তু মুখে এক অদ্ভুত নীরব আত্মবিশ্বাস। আরিশ কোনো দিকে তাকায় না, কারো চোখে চোখ রাখে না। সে এগিয়ে গিয়ে নুরির হাত চেপে ধরে, আদর, দায়িত্ব আর নিজের সিদ্ধান্তের ছাপ রেখে। চল। এবং কোনো কিছু আর বলার সুযোগ না দিয়ে সোজা বেরিয়ে যায় দরজা পেরিয়ে। আর পেছনে বাড়ির সবাই দাঁড়িয়ে থাকে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে দুজনকে। তাদের চোখে আছে বিস্ময়, ক্ষোভ, কৌতূহল আর হয়তো কিছুটা হিংসাও। কিন্তু আরিশ ও নুরি, তারা কোনো কিছু তোয়াক্কা না করে এগিয়ে চলে। সেই মুহূর্তে যেন নুরির জীবনের দরজা খুলে যায় নতুন এক ভবিষ্যতের দিকে। বাড়ির সামনে এসে গাড়ির দরজাটা নিজ হাতে খুলে দিল আরিশ। নুরি একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে উঠে বসলো ভেতরে। চোখ নামানো, মুখটা চাপা। আরিশ চারপাশে আর একবারও না তাকিয়ে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো। গাড়ি চলতে শুরু করলো, নীরব, ভারী, অনুচ্চারিত কথাগুলোকে টেনে নিয়ে। সেই নীরবতা ভেঙে হঠাৎ নুরি বলল, ধন্যবাদ ভাইয়া আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। আরিশ চোখ না ফিরিয়েই বৌদ হাসল, কিন্তু সেই হাসি মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। তার বুকের ভেতর কি যেন এক ক্ষীণ খচখচে অনুভূতি। ভাইয়া, সে কি এখনো তাকে শুধু ভাইয়াই ভাবে? একটু চুপ থেকে গলায় একরকম চাপা উত্তাপ নিয়েই বলল, আমি কি তোর আপন ভাই নুরি? নুরি নিঃশব্দে মাথা নাড়ল। না না, সে তার আপন ভাই নয়। আরিশ এবার একটু গম্ভীর সুরে বলল, তারা আমাকে এরপর থেকে ভাই বলে ডাকিস না, মনে থাকবে? নুরি ধীরে মাথা ঝাঁকালো। এইবার উপর নিচে মানে থাকবে মনে। গাড়ির জানালা দিয়ে আলো ঝলমলে শহরটা ছুটে চলেছে, কিন্তু গাড়ির ভেতরে একটা অন্যরকম আবেগময় নীরবতা গাঁথা হয়ে আছে। আরিশ তখন স্নিগ্ধ কণ্ঠে বলে, ভালো করে পড়াশোনা করবি, বুঝলে? আমি চাই তুই তোর স্বপ্ন স্পর্শ করিস, নিজের মতো করে বাঁচিস, সত্যি করে বাঁচিস। একটু থেমে যেন হঠাৎ করে খুব জানতে ইচ্ছে হলো তার, বলল, আচ্ছা নুরি, তোর স্বপ্নটা কি বলতে পারিস আমাকে? নুরির চোখ কিছুক্ষণের জন্য জানালার বাইরের দিকে আটকে থাকে, যেন তার স্বপ্নও জানালার কাচের ওপরে ছুটে চলা আলোদের মাঝে ভেসে বেড়াচ্ছে। নুরি জানালার দিকে তাকিয়ে ধীরে, প্রায় ফিসফিস করে বলল, আমি আমি একজন আর্টিস্ট হতে চাই। চাই সবাই আমাকে চিনুক আমার আঁকা ছবির নামে, আমার নিজের পরিচয়। কিন্তু যদি তার আগেই সবাই আমায় বিয়ে দিয়ে দেয়, তাহলে আমার স্বপ্নগুলো কোথায় যাবে ভাইয়া? তার গলায় ভয়, দুঃখ আর একটি অব্যক্ত অনুরোধ। আরিশ এক মুহূর্তের জন্য গাড়ি থেকে চোখ সরিয়ে নুরির দিকে তাকালো, তারপর এক নিঃশ্বাসে বলল, এসব নিয়ে তোকে ভাবতে হবে না নূর, তুই শুধু নিজের স্বপ্নে মন দে, বাকি সব আমি সামলে নেব। তার কণ্ঠে এমন আত্মবিশ্বাস যেন এই গোটা পৃথিবীর ভার সে নিজের কাঁধে তুলে নিতে প্রস্তুত। আর তারপর একটু থেমে গলা নরম করে বলল, শোন, সবসময় যে কোনো পরিস্থিতিতে এটা মনে রাখবি, তোর আরিশ ভাই তোর পাশে আছে। এই একটা লাইন, এই একটা সহজ সোজা বাক্য তোর পাশে আছে নুরির জন্য ঠিক যেন একটা নিরাপত্তার কথা। এই কথাটাই তার চোখে এক ঝলক অদ্ভুত আলো এনে দেয়। আরিশ আবার সামনে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলো, কিন্তু তার চোখের কোণে ঠিক কাচের প্রতিচ্ছবিতে ভেসে ওঠে নুরির মুখ।
পার্পল কালারের ড্রেসে সে যেন সদ্য ফোটা পার্পল গোলাপ। ভেজা ভোরের আলো স্নিগ্ধ কোমল অথচ বেঁচে থাকার নির্ভেজাল সৌন্দর্য নিয়ে। আরিশ এক মুহূর্ত নিজের মনে মনে ফিসফিস করে বলল, আমার বোকা পাপল গোলাপ, সে নিজেই জানে না তার জীবনটা আজ কতটা গভীরভাবে আটকে আছে আরিশ মির্জার সাথে। অজান্তে সে হয়ে উঠেছে আমার দায়িত্ব। আমার গাড়িটি এসে থামলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। সকালের নরম রোদ ঠিক করে পড়ছে গাছপালার ফাঁক দিয়ে। হালকা হাওয়ায় খেলে যাচ্ছে পার্পল সালোয়ারের নুরির ওড়নাটা। গাড়ির দরজা খুলে নামলো আরিশ, তারপর হাত বাড়িয়ে বলল, নুরি একটু ইতস্তত করলেও শেষমেশ আরিশের হাত ধরে নামলো গাড়ি থেকে। নিঃশব্দেই তার পেছন পেছন হাঁটতে লাগলো। আরিশ তখন পুরোপুরি একজন অভিভাবকের রূপে ধীর গম্ভীর দায়িত্বশীল। ভর্তি প্রক্রিয়াটা একদম নিজের হাতে সম্পন্ন করলো আরিশ। সব ফর্ম ফিল আপ, ফটোকপি, জমাদান এমন নিখুঁতভাবে যেন এর আগেও শতবার করেছে, যেন এটাই তার নিজের দায়িত্ব, নিজের লড়াই। সব কাজ শেষ করে আরিশ শান্তভাবে বলল, তুই ক্লাস কর, আমি এসে তোকে নিয়ে যাব। নুরি একটু অবাক হয়ে তাকিয়ে বলল, না না, আমি চলে যেতে পারবো, আপনার আর কষ্ট করে আসতে হবে না। আরিশ চোখে চোখ রেখে ধীরে বলল, আমি কি বলেছি আমার কষ্ট হয়? নুরি চুপচাপ ডান দিকে মাথা নাড়ালো। আরিশ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নরম অথচ ধীর কণ্ঠে বলল, তাহলে নিজের স্বপ্ন পূর্ণ করো। পৃথিবীতে কি হলো, কে কি বললো তার কোনো গুরুত্ব নেই। কথা শেষ করে সে নুরির হাতে 1000 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, এই রাখ, দরকার লাগবে। বলেই আর কিছু না বলে ঘুরে চলে গেল। নুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখে হালকা পানি, ঠোঁটে এক অসম্পূর্ণ হাসি। আপনি সত্যিই অন্যরকম আরিশ ভাই। তারপর ওড়না সামলে বুক ভরা সাহস নিয়ে নিজের ক্লাসের দিকে পা বাড়ালো, যেন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো তার। নুরি ক্লাসরুমে ঢোকেই মাঝখানে একটা ফাঁকা বেঞ্চে বসে পড়ল। নতুন পরিবেশ, অচেনা মুখ, বুকের মধ্যে এক রকম কাঁপুনি, সব মিলিয়ে একটা চাপা নিঃশ্বাসে আটকে ছিল আর তার অনুভূতিগুলো। হঠাৎ পাশে বসে পড়ল এক মেয়ে, মুখে হাসি, চোখে উচ্ছ্বাস। হাই, আমি মহুয়া। আর তুমি? নুরি একটু হেসে জবাব দিল। আমি নুরি মির্জা। মহুয়া যেন সঙ্গে সঙ্গেই চেনা হয়ে গেল। ও আচ্ছা, শোনো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? নুরি খানিকটা দ্বিধায় পড়লেও বলল, আচ্ছা। ব্যাস, মহুয়া যেন অপেক্ষাতেই ছিল। তারপর শুরু হলো তার অনর্গল আলাপের ভান্ডার। কখনো নিজের স্কুলের কথা, কখনো পছন্দের খাবার, কখনো ক্লাস নোটে দুশ্চিন্তা। মেয়েটা চঞ্চল, প্রাণবন্ত আর একদম সাদাসিধে। তার চোখে মুখে কোনো ছলনা নেই, যেন মন যা বলে মুখও তাই উচ্চারণ করে। কথার ছলে মহুয়ার জীবন থেকেও কিছু টুকরো উঠে এলো। আমি একটা গ্রাম থেকে এসেছি, বাবা নেই, মা আর একটা ছোট ভাই আছে। এখানেই টিউশন পড়িয়ে পড়ালেখা চালাই। নুরি মুগ্ধ হয়ে শুনছিল, এমন সহজভাবে কেউ নিজের কষ্টগুলো ভাগ করে নেয়। এমন সময় ক্লাসে ঢুকে পড়লেন স্যার। 2 ঘন্টার ক্লাস চলল চুপচাপ। নতুন বিষয়, অজানা শব্দ, সবকিছু একটু কঠিনই লাগছিল। ক্লাস শেষে একটু বিরতি পড়তেই মহুয়া বলল, চলো ভার্সিটিটা ঘুরে দেখি। এত বড় জায়গা, না দেখলে চলবে? নুরি একটু ইতস্তত করলো, না, আমি যাব না, পরে একদিন দেখে নিব। কিন্তু মহুয়া কি থামে? হুম, না দেখলে নতুন জায়গাকে চেনা যায় না, চলো। বলেই সে নুরির হাত টেনে দাঁড় করালো। প্রথমে তারা গেল বিশ্ববিদ্যালয়ের বিশাল সবুজ মাঠে। বাতাসে ঢেউ খেলে যাচ্ছে ঘাসের গায়ে। দূরে ছাত্রছাত্রীদের জটলা, কেউ গিটার বাজাচ্ছে, কেউ কবিতা পড়ছে। এরপর গেল লাইব্রেরিতে নীরবতার এক ঘোরময় জগৎ। বইয়ের গন্ধে ভারী, জানালার পাশ দিয়ে আলো এসে পড়েছে বইয়ের পাতায়। ক্যাম্পাসের প্রতিটা প্রান্ত যেন এক একটা গল্পের মতো দীপ্ত, জীবন্ত। মহুয়ার চোখ বড় বড় করে বলল, ভীষণ সুন্দর না? একদম সিনেমার মতো। নুরি হাসল। তার কাছেও এই ক্যাম্পাস, এই নতুন বন্ধুত্ব সবই যেন এক নতুন জীবন শুরু করার ঘোষণা। ক্লাস শেষ। হালকা বিকেলের রোদে ক্যাম্পাস যেন
এক স্বপ্ন ঘরে ঢুকে গেছে। ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছে নুরি আর মহুয়া। মহুয়ার মুখে চিরচেনা চঞ্চলতা, চোখে উচ্ছ্বাস। হঠাৎ রিক্সা দেখে মহুয়া হাত নাড়ল। এই যে, আমি চলে যাই, কাল দেখা হবে, ঠিক আছে? নুরি মাথা নাড়ল। হুম, ভালো করে যেও। মহুয়া চলে যেতেই চারপাশে যেন একটু নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভাঙলো একটা গাড়ির হর্ন। ধীরে ধীরে একটা গাড়ি এসে থামলো গেটের সামনে। আরিশ নেমে এলো গাড়ি থেকে। চোখে এক রকম ক্লান্তি, কিন্তু মুখে হাসি। অনেক দেরি করে ফেলেছি, তাই না? নুরি মাথা নাড়ল না সূচকভাবে। আরিশ একটু ব্রু কুঁচকে বলল। মাথা দিয়ে কেন বলছিস? মুখ নেই তোর? নুরি লাজুক হেসে বলল। না, আপনি ঠিক সময়ই এসেছেন। আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো দুজনেই। শহরের বিকেলটা জানালার বাইরেই দুলে উঠছে, আর গাড়ির ভেতর যেন এক ধরনের প্রশান্তি। কিছুক্ষণ নীরবতার পর নুরি হালকা গলায় বলল। আপনাকে অনেক ধন্যবাদ আরিশ ভাই, আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য। আরিশ একটু হেসে বলল। তাই নাকি? আমাকে আর কি দিবি? নুরি একটু ভেবে বলল। আমার কাছে তো কিছুই নেই, তাহলে কি দেব আমি? আরিশ চোখ মেলে তাকালো নুরির দিকে, মুখে হালকা এক রহস্যময় হাসি। আমার সময় হলে তখন চেয়ে নেব। নুরি কিছু বলল না, কিন্তু চোখে হঠাৎ করে এক অদ্ভুত চমক জ্বলজ্বল করে উঠল। যেন এই কথার মানে সে পুরোপুরি না বুঝলেও হৃদয় ছুঁয়ে গেল। গাড়ি চলতে থাকলো। দুপাশে বিশ্ববিদ্যালয়ের গাছ হয়ে যাওয়া গাছেরা বাতাসে দুলছে, আর গাড়ির ভেতরে দুজন মানুষ ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে এক অজানা গল্পের সূচনায়। ধীরে ধীরে এসে থামলো মির্জা বাড়ির সামনে। নুরি ক্লান্ত মুখে নামলো, চোখে মুখে ক্লাসের পরিশ্রম আর হাজারটা নতুন অভিজ্ঞতার ছাপ। আরিশ দরজার সামনে এসে দাঁড়াতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকেই দেখা গেল ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছেন শাহিনা মির্জা ও রহিমা মির্জা। দুই চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে সন্দেহজনক হাসি। নুরি পা রেখেছে মাত্র, সঙ্গে সঙ্গে রহিমা মির্জার গলা ছুটে এলো। উদ্ধার করে আনলি? এখন কাজে যা, রান্নাঘরে যা। আজ কিছু হয়নি, রান্না শুরু কর। নুরির চোখ মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে আসার আগেই পেছন থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর ভেসে এলো। ও এই বাড়ির মেয়ে, কোনো মেয়েড নয়, তাই ও এসব করবে না। ঘরজোড়া নীরবতা নেমে এলো। আরিশ সামনের দিকে এগিয়ে এসে গভীরভাবে বলল। আর ক্লান্ত হয়ে ফিরছে ইউনিভার্সিটি থেকে, এই অবস্থায় কাজ দিতে চাচ্ছেন ওকে, তাও নতুন ভর্তি হয়ে এসেছে। দুই মহিলা যেন কিছুক্ষণ থতমত খেপ গেলেন। তাদের মুখের হাসি মিলিয়ে গেল। শাহিনা মির্জা একটু আমতা আমতা করে বললেন। আরে, আমরা তো মজা করছিলাম, তাই না রহিমা? রহিমা মাথা নাড়িয়ে এক ধরনের জোরে জোরে হাসার চেষ্টা করলেন। শাহিনা আবার বললেন। নুরিমা, তুই ঘরে যা, রেস্ট নে। নুরি মা, এত কোমল আর অচেনা ডাক যেন চোখের কোণ ছাপিয়ে উঠতে চাইল পানির হয়ে। নুরি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর নিজেকে সামলে বলল। আচ্ছা। শব্দহীন পায়ের রুমের দিকে চলে গেল সে। মুখে কোনো অভিমান নেই, কিন্তু চোখে ছিল এক ধরনের বিস্ময় আর অব্যক্ত প্রশান্তি। পেছনে কোনো শব্দ না করেই আরিশ চলে গেল নিজের রুমের দিকে। হঠাৎ রহিমা মির্জা বলল। ভাবি, আপনি কিছু একটা করুন, এই মেয়েটা এক্ষুনি থামান, না হলে আপনার ছেলে একদিন ওকে পুরোপুরি নিজের বশে করে নেবে। শাহিনা মির্জা কপালে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বললেন। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু করবোটা কি? এই যেন সেই মুহূর্ত যার জন্য রহিমা অপেক্ষায় ছিল। চোখে একরকম জলজলে আত্মবিশ্বাস নিয়ে বললেন। কেন? আমাদের রূপাকে দিয়ে দিন আরিশের সঙ্গে বিয়েটা ঠিক করে ফেলুন। একবার বউ হয়ে এলে আর কোনো মেয়ে কিছু করতে পারবে না। এক মুহূর্ত চুপ করে থেকে শাহিনা মির্জা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, ঠিক বলছিস। একদম আজকে তোর ভাই বাড়ি আসুক, তারপরে এই বিষয়ে বলবো ওর সঙ্গে। এইবার আর দেরি নয়। রহিমার চোখে তখন বিজয়ের চিহ্ন, মুখে হালকা এক অদৃশ্য হাসি।
যেন ভবিষ্যতের খেলাটা সে অনেক আগেই বুঝে ফেলেছে। ঘরটা আবার নিঃশব্দ, তবে এবার সে নিঃশব্দতা যেন এক ধরনের আগুন। রাত 10টা। ডাইনিং টেবিলে সবাই বসে, গরম পাতে ধোয়া উঠছে। মেয়ের থালায় থালায় তরকারি এনে রাখছে, কিন্তু টেবিলের বাতাস আজ কেমন যেন ভারী, অদৃশ্য কিছু অপেক্ষা করে আছে, যেন কোনো ঘোষণা আসছে। সবাই চুপচাপ খাচ্ছে, তখনই হঠাৎ শরীফ মির্জা গলা খাকারি দিয়ে বললেন, আরিশ, আমরা তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আরিশ থামলো না, খেতে খেতেই জবাব দিল। বলো বাবা। শরীফ মির্জা এবার স্পষ্ট করে বললেন, আমরা চাই তুমি রূপাকে বিয়ে করো। এক মুহূর্তে চামচের শব্দ থেমে গেল। আরিশের হাতের মুভমেন্টটা স্তব্ধ হয়ে গেল, ঠিক যেমনভাবে তার মনও একটু প্রস্তুত ছিল না এ কথার জন্য। তার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল এই ঘোষণা তার কাছে বিষময় বিরক্তিকর, এমনকি একটা অসমাপ্ত যন্ত্রণার মতো। নুরিও থমকে গেল, হাতের ভাতের কোণা পর্যন্ত দৃষ্টির বাইরে চলে গেল যেন। বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভব করল সে, ব্যাখ্যাতীত, অযৌক্তিক, কিন্তু খুব বাস্তব। সে জানে তার কোনো অধিকার নেই কষ্ট পাওয়ার, তবুও কেন এতটা খারাপ লাগছে। আরিশ ধীরে চোখ তুলে একবার তাকালো নুরির দিকে। সে চুপ, কিন্তু চোখে স্পষ্ট প্রশ্ন। তারপর সোজা হয়ে বসে শান্তভাবে বলল, সরি বাবা, আমি রূপাকে কখনো বোন ছাড়া আর কিছুই ভাবিনি, তাই ওকে বিয়ে করতে পারবো না। টেবিলের চারপাশ যেন হঠাৎ শীতল হয়ে গেল। রূপা তখন নীরব, তার চোখে বিস্ময়, অপূর্ণতা। সে কখনোই আরিশকে ভাই ভাবেনি, তবে কেন সে আছে সেই পরিচয়ে সীমাবদ্ধ হয়ে গেল। রূপার বুকের ভেতর কথাটা কাটার মতো বিঁধে রইল। আর নুরি, সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। আরিশে সেই একবারে তাকানো, সেই অস্বীকার, তার ভেতরে কি যেন আলোড়ন তুলে দিল। টেবিলের নীরবতা কেটে গিয়ে আবার একবার গর্জে উঠল শরীফ মির্জার গলা। তুমি যাই ভাবো আরিশ, এই বিয়ে তোমাকে করতেই হবে, সিদ্ধান্ত বদলানো হবে না। ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আরিশ চুপচাপ চেয়ার সরিয়ে দাঁড়ালো, চোখে কোনো অভিমান নেই, কিন্তু ছিল অবিচলনা। মাফ করবেন বাবা, ধীরে অথচ সোজা গলায় বলল সে। বাট আই ক্যান্ট ম্যারি মি রিপা। বলেই আর কিছু না বলে ঘুরে নিজের রুমের দিকে চলে গেল। তার পেছনে একটা অদৃশ্য দরজা যেন চিরদিনের মতো বন্ধ হয়ে গেল কারোর জন্য। রূপার মুখ থমথমে, দৃষ্টি জমে গেছে এক জায়গায়। হঠাৎ সে চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো, ঠোঁট কামড়ে ধরে যেন নিজেকে সামলাতে চাইলো। তারপর চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল, তার পেছনে ছায়ার মতো তুলি। খাবার টেবিলে আর কোনো কথা হয় না, এক এক করে সবাই উঠে চলে যায়। ডাইনিং টেবিলে পড়ে থাকে গরম ভাত, সাদা থালা আর অসমাপ্ত মুহূর্ত। শেষে একা খেয়ে যায় নুরি। চুপচাপ বসে থাকা সেই মেয়েটির চোখে কোনো অশ্রু নেই, কিন্তু বুকের বা পাশটা যেন শূন্য হয়ে গেছে। সে নিজেকে প্রশ্ন করে, কেন এমন লাগছে আমার? আমি তো কিছুই নই, তাহলে আমার এমন কষ্ট কেন হচ্ছে? আরিশের বিয়ের কথা শুনে তার ভেতরের একটা অংশ ভেঙে যাচ্ছে, যে কষ্টটা সে বোঝাতে পারে না, বুঝতেও পারে না। নুরি শুধু জানে এটা তো হবার কথা ছিল না, এভাবে না, একেবারেই না। ঘরের নিঃশব্দতায় তার নিঃশ্বাসটুকু শুধু শোনা যায়, আর ভেতরে ভেতরে ধপ করে জ্বলে ওঠা কোনো এক নামহীন অনুভব। প্রতিদিনের মতোই আজও নুরি এসে দাঁড়িয়েছে সেই স্বাদের কিনারায়। কোমর ছুঁয়ে যাওয়া ঢেউ খেলানো চুলগুলো বাতাসে হালকা দুলছে। চোখ দুটো যেন কুয়াশা ভরা, অথচ সেখানে কোনো দৃশ্য নেই, শুধু অনুভবের ভার। চোখ বেয়ে নেমে আসা এক টুকরো অশ্রু বিন্দু আরেকটাকে অনুসরণ করছে, কিন্তু কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো উত্তর নেই, শুধু প্রশ্ন আর নিঃশব্দ নীরবতা। হঠাৎ নিজেই নিজেকে নিয়ে তাচ্ছিলের হাসি হেসে উঠল নুরি। তুই কে রে নুরি? এবারের এক আশ্রিতা মাত্র। তোর মতো মেয়ের কি কোনো কিছু চাওয়ার অধিকার আছে? ওরা একটু ভালো ব্যবহার করলেই তুই কি ভেবে বসিস তুই এই পরিবারের কেউ? তার নিজের কণ্ঠস্বর যেন আরো কর্কশ, তীক্ষ্ণ হয়ে উঠল। আরিশ ভাই একটু মায়া দেখিয়েছে বলে তুই এমন ভাবতে শুরু করেছিস? তোকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে তার দয়া করেই তো। তার হয়তো তোর চেহারা দেখে একটু করুণা হয়েছিল,
কিন্তু সেটা ভালোবাসা না নুরি, বুঝলি? উনি বিয়ে করুক, সংসার করুক, তাতে তোর কিছুই আসা উচিত না। তোকে কোনো জায়গা দেওয়ার কথা না তার জীবনে। নুরির গলা কেঁপে উঠল শেষ কথাগুলোতে। সে জানে এই সব কথা সে বারবার নিজেকে বলে ঠিক থাকতে চায়, কিন্তু মন যে মানতে চায় না। হৃদয়ের ভেতর কোথাও এক টুকরো স্বপ্ন গোপনে বাঁচতে চায় চুপি চুপি। তারপরও সে দাঁড়িয়ে থাকে সাধের কিনারায়, ঠিক যেমন ছিল, চুপচাপ, অচেনা এক কষ্টের সঙ্গী হয়ে। কি রে, এত রাতে ছাদে কি করিস? একটা ধীর স্পষ্ট পুরুষ কণ্ঠ কানে যেতেই নুরি গা শিউরে ওঠে। পরিচিত কণ্ঠ, খুবই পরিচিত, তবুও যেন প্রতিবার নতুন করে কাঁপিয়ে তোলে তাকে। ধীরে ধীরে পেছন ফিরে তাকায় নুরি, দেখে আরিশ, হাত পকেটে, চোখে চাপা ধোঁয়াশা, অথচ তার চাহনির ভার এতটাই প্রবল যে নুরির আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। কিছু বলার আগেই নিজেকে সামলে নেয় সে। সেই এই মানুষটিকে এড়িয়ে চলা উচিত তার। যত দূরে থাকবে ততই নিরাপদ থাকবে এই অস্থির হৃদয়। চোখ নিচু করে ফিসফিস করে বলল, ওই এমনি এসেছিলাম, আচ্ছা আমি যাচ্ছি। চলতে শুরু করতেই পেছন থেকে সেই গলা আবার। নুরি ব্যাস। নুরির পা যেন জমে গেল। শরীরটা থেমে গেলেও সে ঘুরে তাকায় না, তাকাতে ভয় লাগে। চোখের সামনে যদি সেই একই দুর্বলতা আবার এসে পড়ে। আরিশ নীরবতাটা ঠিক বুঝে নেয়। তারপর গলায় কৌতুক আর কষ্ট মেশানো স্বর এনে বলে, তুই কি আমাকে ইগনোর করছিস? নুরি ধীরে ধীরে চোখ তোলে আর চোখ রাখে তার দিকে, তাকিয়ে চমকে ওঠে। আরিশের চুল এলোমেলো, চোখ দুটো লালচে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সেই মানুষটা যে কয়েক ঘন্টা আগেও নীরবে খেতে বসেছিল, স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল, আজ এতটা বিচলিত কেন? নুরির মনে হঠাৎ এক প্রশ্ন ঝাঁপিয়ে পড়ে। উনি কি ওনার প্রেয়সীর জন্য কেঁদেছেন? নুরি কিছুক্ষণ চুপ থেকে আবার ধীরে ধীরে প্রশ্ন করল, কণ্ঠে অনিশ্চয়তা আর একরাশ উদ্বেগ। আরিশ ভাই, আপনার কি হয়েছে? আপনি কি কেঁদেছেন? তার চোখ সরাসরি পড়ে আরিশের চোখে। লালচে চোখ জোড়া এতটাই ছলছল করছে যে জবাব না পেলেও উত্তর পাওয়া যায় কার জন্য। গলা কেঁপে যায় নুরির নিজেরই। ভয় হয় হয়তো সে নামটা শুনবে যে নাম তার নয়। আরিশ কোনো উত্তর দেয় না, শুধু গভীরভাবে তাকিয়ে থাকে নুরির দিকে কিছুক্ষণ। তারপর হঠাৎ একটি অপ্রত্যাশিত মুহূর্ত। আরিশ এগিয়ে আসে, একটা নিঃশব্দ ব্যথা বুকে নিয়ে। আর পরের মুহূর্তেই নুরি অনুভব করে শক্ত এক আলিঙ্গন। আরিশ তাকে জড়িয়ে ধরেছে। প্লিজ নুরি। তার কণ্ঠ রুক্ষ, কাপা আর প্রচণ্ড ক্লান্ত। একটু দাঁড়া, শান্ত হয়ে দাঁড়া। আমার খুব শান্তির দরকার, খুব বেশি দরকার। নুরি কোনো প্রতিক্রিয়া দিতে পারে না, চিৎকার করে বলে, উঠতে পারে না। আপনি এভাবে আমাকে কেন জড়িয়ে ধরেছেন? আমি তো কিছুই না আপনার জীবনে, কিংবা নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। নুরি বরফ হয়ে গেছে, সমস্ত শরীরটা কেমন অবশ হয়ে আছে। শুধু বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন নিজেই বুঝে উঠতে পারছে না আনন্দে কাঁদবে নাকি ভয় পেয়ে দূরে পালাবে। সেই নীরব আলিঙ্গনে চারপাশে ছাদে বাতাস বইছে ঠিকই, কিন্তু ভেতরে যেন এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে। নুরি আর আরিশ দুজনেই হৃদয়ের দুই তীরেই। কিছুক্ষণ পর আরিশ ধীরে ধীরে নুরিকে ছেড়ে দিল। আলিঙ্গনের উষ্ণতা সরে গেলেও বাতাসে রয়ে গেল একরাশ অসমাপ্ত আবেগ। নুরির দিকে তাকালে সে গভীর কাচ ভাঙা চোখে। নুরি চুপচাপ তাকিয়েছিল তার দিকেই অজান্তেই। আরিশ হঠাৎ বলে উঠল, গলার স্বরটা কেমন ভারী, দম চাপা। নুরি, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না? এক পা এগিয়ে এলো আরিশ। আমি কি বলতে চাই, কি চাই, তা কি তোকে বোঝাতে পারছি না? নুরি স্তব্ধ। আরিশের চোখে তাকিয়ে সে যেন একটা অন্য জগতে হারিয়ে যাচ্ছে। তবুও তার হৃদয়ের ভেতরটা কিছু বুঝে উঠতে পারছে না। ধীরে জিজ্ঞেস করলো সে, কি চান আপনি? আরিশ এবার আর কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলল না, চোখে সত্য, কণ্ঠে স্পষ্টতা। তোকে চাই নুরি, আমার জীবনে, আমার পাশে লাইফ পার্টনার হিসেবে। তুই কি হবি আমার সাথীর মানুষটা সবসময়ের জন্য? নুরি যেন ঠিক সেই মুহূর্তে স্বপ্নে হেঁটে যাচ্ছে। তার মনে হলো
পৃথিবীর সব আলো তার দিকে ছুটে আসছে, তবুও হৃদয়ের কোণে জমে থাকা বাস্তবতা ঠিকই টেনে আনলো তাকে মাটিতে। তার ঠোঁটে এক মুহূর্তের হাসি ফুটে উঠেই নিভে গেল। চোখ নামিয়ে বলল, এটা সম্ভব না আরিশ ভাই। একটা নীরব বিস্ফোরণ হলো যেন আরিশের ভেতরে। বুকের ভেতর কেউ একটা তীর মারল, তবুও সে ভাঙল না, বরং কষ্ট চেপে ধরে বলল, কোনো অসম্ভব না। তুই কি আমাকে পছন্দ করিস না? তাহলে বাদ দে। তোর কেমন ছেলে ভালো লাগে, আমি ওরকম হওয়ার চেষ্টা করব। প্লিজ শুধু একবার বল। আরিশের গলা কেঁপে উঠল, তবুও তার চোখে ছিল একরাশ নির্ভরতা, এক টুকরো আশার আলো। নুরি নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে তার হৃদয় চিৎকার করে বলছে হ্যাঁ, কিন্তু ঠোঁটটা যেন কারোর অন্যরকম শুনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নুরি ফিসফিস করে বলল, আপনি এরকম কেন ভাবছেন? আপনাকে অবশ্যই আমার ভালো লাগে, কিন্তু পরিবার এটা কখনোই মেনে নেবে না। চোখ নামিয়ে নাই সে, বুকের ভেতরটা হাহাকার করছে, তবুও ঠোঁটে কষ্টের কঠিন এক ধীরতা। আপনি রূপাপুকে বিয়ে করুন আর ভালো থাকুন আপনি। আরিশ যেন বজ্রঘাত খায়। পরক্ষণেই তার চোখ লাল হয়ে ওঠে। আরিশ এক পা এগিয়ে এসেই হঠাৎ নুরির কোমরটা শক্ত হাতে জড়িয়ে নেয়। নুরি তার বুকের সঙ্গে মিশে যায়। ঘন নিঃশ্বাসে কেঁপে ওঠে চারপাশে। আরিশ গর্জে ওঠে, আমি তোকেই ভালোবাসি নুরি। তাহলে এখানে পরিবার কেন আসছে? নুরির সারা শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে, হাত ঠান্ডা হয়ে গেছে। নুরি কাঁপা গলায় বলে, ছাড়ুন আমায় প্লিজ। কিন্তু আরিশ অনড়। চোখে ধরা পড়ে অভিমানের আগুন। না, আমি আজ উত্তর নিয়ে যাব। নুরি চোখ ভিজিয়ে ফেলে বলে উঠল, ওনারা আমাকে ছোট থেকে বড় করেছেন, আমি কিভাবে অকৃতজ্ঞ হই বলুন? আমি কিভাবে তাদের না বলি? এক মুহূর্ত আরিশের মুখে বিষাদের রেখা। সে ধীরে ধীরে নুরিকে ছেড়ে দেয়। পেছনে ঘুরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ও, তুই সবাইকে নিয়ে ভাবিস, শুধু আমাকে বাদে? এই বলে সে গটগট করে ছাদ থেকে বেরিয়ে যায়, চলে যায়। নুরির সামনে কোনো সুযোগ রাখে না আর কিছু বলার। নুরি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। তার চোখের কোণে জমা পানির ফোঁটা এবার গড়িয়ে পড়ে, কিন্তু তখন আর তার সেই অশ্রুর কোনো সাক্ষী থাকে না, শুধু একরাশ সাদা বাতাস আর অজানা এক হাহাকার। সকাল 8টা। বাড়ির ডাইনিং টেবিল জুড়ে অস্বস্তিকর নীরবতা। আজকের সকালটা যেন চুপ করে বসে থাকা এক অভিমানী প্রভাত। সবার সামনে প্লেট, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। নুরি কাটা চামচ ছুঁয়ে রাখলেও খেতে পারছে না। বারবার তার চোখ চলে যাচ্ছে ডান দিকে, আরিশ ভাইয়ের দিকে, কিন্তু সে যেন সেখানে কোনো নুরি নামের মানুষের অস্তিত্বই টের পাচ্ছে না। একবারও তাকায় না, মুখও করে না। নুরি বুঝে যায় গত রাতে সে কথাগুলো এখনো ঠাঁই নিয়ে আছে তার মনে। আরিশ এখনো রেগে আছে, এখনো কষ্টে ডুবে আছে। খাওয়া শেষ হতেই আরিশ চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, একটা কথাও না বলে চলে যায় নিজের রুমে। নুরি যেন মুহূর্তেই ঘাম দিয়ে উঠল। সে বুঝতে পারছে এই দূরত্ব যদি ঠিক না করা যায়, সম্পর্কটা চিরতরে ফসকে যাবে তার হাত থেকে। চোখ ঘুরিয়ে কিছু একটা সুতো খুঁজে সে। হঠাৎ মনে পড়ে আরিশ ভাই সকালে কফি না খেয়েই অফিসে যান না। আর দেরি না করে কিচেনের দিকে ছুটে যায় সে। হাতের আঙুল কাঁপে লেগে আছে, কিন্তু মন কোথায় যেন থরথর করছে। হৃৎপিণ্ডটা অজানা ভয় আর নেশায় একসাথে কাঁপছে। ধীরে ধীরে রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খোলা, কাঁপা কাঁপা শরীর নিয়ে সে এক পা ভেতরে রাখে। আরিশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য প্রস্তুত হচ্ছিল। শার্টের বোতাম গোছাচ্ছিল, টাই ঠিক করছিল। নুরিকে দেখে অদ্ভুতভাবে দেখে না বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। নুরি কাপ হাতের সামনে এসে দাঁড়ায়। আপনার কফি আরিশ ভাই। মৃদু কণ্ঠ, যেন বাতাস ছুঁয়ে চলে যাওয়া একটা কণ্ঠ। আরিশ কিছু বলে না, না চেয়ে দেখে, না হাত বাড়িয়ে নেয়। নুরি কফির কাপটা ধীরে ধীরে করে টি টেবিলের উপর রাখে। তারপর দাঁড়িয়ে থেকে ওড়নার এক প্রান্ত আঙ্গুল দিয়ে পেঁচাতে থাকে, টেনশন আর অপরাধ বোধে জড়িয়ে। চোখ নিচু, ঠোঁট কাঁপছে।
আর সেই ছোট ছোট অস্থিরতাও চোখে পড়ে আরিশের। সে বুঝে নুরি কষ্টে আছে, কিন্তু তার নিজের ভেতরের হাহাকার এতটাই ভারী যে মুখ খুলতে পারছে না। রুমে তখন নীরবতা ঠিক এমনভাবে জমেছে যে যেন কেউ চিৎকার করে বললে হঠাৎ সব কিছু ভেঙে পড়বে। রুমের ভেতর এক অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে। আরিশ টেবিল থেকে ঘড়িটা তুলে পড়ে নিতে নিতে হাঁটতে শুরু করলো দরজার দিকে। নুরি দাঁড়িয়ে নড়ছে না, তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। বেশ কিছুক্ষণ পরে সে অবশেষে গলা খোলে। আপনি কি অনেক রেগে আছেন আমার উপর? আরিশ থামে, ঘাড় ঘুরিয়ে তাকায় না, কথাটা বলে ঠান্ডা কাটা কাটা গলায়। আমি তোর ওপর রাগ করব এমন কি হয়েছে? তুই আমার কে? তুই তো আমার কিছুই হোস না। নুরির বুকের ভেতরটা যেন ধপসে পড়ে। তার মুখে সব কথা যেন জমাট বাঁধা কুয়াশায় হারিয়ে যায়। কিছু বলার আগেই আরিশ দরজার দিকে এগোতে নেয়। তখনই নুরি নিজের সমস্ত সাহস একত্র করে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তার পথ আগলে। তার চোখ জলে ছলছল করছে, চোখে সেই অনুচ্চারিত কষ্ট যেটা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আরিশ এক মুহূর্ত থেমে যায়, দেখে মেয়েটা কাঁদছে। সে তো কিছু বলেনি, তাও কেন এভাবে ভেঙে পড়ছে? নুরি কাপা গলায় বলে ওঠে, আমি তো শুধু আমার অবস্থার কথা বলেছি, আর কিছুই না। তাই বলে আপনি এইভাবে রাগ করে থাকবেন, দূরে ঠেলে দেবেন আমায়? আরিশ চোখ নামিয়ে নেয়, একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বলে, তুই যা চেয়েছিলে তাই তো করছি। তুই তো বলেছিলে তোর পরিবার এটা মেনে নেবে না, তুই তো আমাকে অ্যাকসেপ্ট করতে পারবি না, তাহলে আমি তোর পাশে যাব না, এটাই তো ঠিক। আরিশের গলা নরম হলেও তাতে এক ধরনের হালকা ব্যথা লুকানো। তুই বল এখন আমি কি করব? আরিশের প্রশ্নটা যেন বাতাসে ঝুলে থাকে। নুরি চুপ, চোখে জলের ভার, ঠোঁট কাঁপছে, বুক দুলছে নিঃশ্বাসে। আর ঠিক সেই মুহূর্তেই, আর কিছু ভাবার আগেই নুরি আর দাঁড়াতে পারল না। দুই হাত বাড়িয়ে এক ঝটকায় আরিশকে জড়িয়ে ধরল, শক্ত করে, এমনভাবে যেন শত আঘাত থেকেও এই মানুষটাই তার আশ্রয়। আর পরের মুহূর্তে সে ফুপিয়ে উঠল, চোখের পানি আর মুখের কাঁপা কাঁপা শব্দ সব মিলিয়ে একটা ভাঙা নদীর মতো হয়ে উঠল তার কণ্ঠ। আমি পারি না, আর পারি না দূরে থাকতে। আমি শুধু আপনাকেই চাই, কিন্তু ভয় পাই। আমি আপনাকে হারাতে চাই না আরিশ ভাই। আরিশ প্রথমে স্তব্ধ, চোখ বিস্ময়ে বড় হয়ে তার। এই মেয়ে যে কিছুক্ষণ আগেও তাকে দূরে ঠেলে দিচ্ছিল, এখন সে নিজেই এসে ঠাঁই নিচ্ছে তার বুকে। এক মুহূর্ত হৃদয়ের কোথাও যেন আলো জ্বলে ওঠে, আর পরক্ষণে আরিশের ঠোঁটের কোণে ফুটে ওঠে হালকা এক শান্তির হাসি। আরিশ ধীরে ধীরে এক হাত রাখে নুরির মাথায়, নুরির চুলের ভাঁজে আলতোভাবে বুলিয়ে নেয়, অন্য হাতে সে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। চুপ কর, আর কাঁদিস না। আরিশের কণ্ঠে ছিল এক অদ্ভুত সান্ত্বনার কম্পন। আমি আছি নুরে, এখন আমি আর কোথাও যাব না। তুই যদি একবার বলিস আমি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবো তোর পাশে। নুরি কাঁদতে কাঁদতেই মাথা নাড়ে। এটা হ্যাঁ, এটা ভালোবাসার উত্তর। দুজনেই জানে চলবে অনেক লড়াই, কিন্তু এই মুহূর্তে তারা একে অপরের বুকের আশ্রয়ে একটা নতুন জীবনের শুরুর প্রথম ধ্বনি শুনে ফেলেছে। নুরির কান্না ধীরে ধীরে স্মিত হতে লাগলো, কিন্তু বুকের ভেতরটা যেন এখনো কাঁপছে। আরিশ তার মাথায় হাত রাখে, একটু ঝুঁকে এসে স্নিগ্ধ কণ্ঠে বলে, ইস নুরি, এভাবে কাঁদিস কেন? হ্যাঁ, আমি কি তোকে কখনো বলেছি যে তোর ওপর রাগ করে থাকবো? নুরি ফোপাতে ফোপাতে মুখ তুলে তাকায়। কিন্তু আমি কি আপনাকে ওইভাবে বলেছিলাম যাতে আপনি আমাকে এইভাবে দূরে ঠেলে দেন, আমার সাথে এমনটা করেন? আরিশ গভীরভাবে তার চোখে তাকায়, তারপর এক টুকরো হাসি দিয়ে বলে, আচ্ছা করব না, ঠিক আছে, তবে একটা কথা বলি। আরিশের মুখে ঠোঁটে দুষ্টু হাসির রেখা। এভাবে আমাকে জড়িয়ে ধরেছিস যে আমি তো গলে যাব রে। নুরি হঠাৎ ধ্যান ফেরে, বুঝতে পারে সে এখনো আরিশকে জড়িয়ে ধরে আছে। তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয়, চোখ নামিয়ে নেয়, কানের পাশে লালচে রং ছড়িয়ে পড়ে গাল পর্যন্ত। সে কিছু বলতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে লাজে গুটিয়ে। আরিশ তাকিয়ে থাকে, তার দৃষ্টিতে মুগ্ধতা। একটু ঝুঁকে গলার স্বর নিচু করে ফিসফিসিয়ে বলে, জানিস নুরি, তোর এই লজ্জা পাওয়া মুখ, এই লাল গাল দেখলে আমার মন চায় একদম খামড়ে খেয়ে ফেলি। নুরির এবার প্রাণ যায় যায় অবস্থা।
চোখ বড় হয়ে যায়, মুখ লাল টকটকে আর ঠোঁট কাঁপে, কিন্তু কিছুই বলার সাহস হয় না। হাত পা এলোমেলো হয়ে পড়ে যেন। সে পালানোর মতো ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই আরিশ বলে ওঠে, রেডি হয়ে আয়, আমি তোকে আজ ভার্সিটিতে দিয়ে তারপর অফিসে যাব। আর কিছু না শুনেই নুরি এক দৌড়ে নিজের রুমের দিকে পালিয়ে যায়। আর আরিশ পেছনে তাকিয়ে হেসে ফেলে। এই মেয়েটা তার জীবনটা একেবারে ওলট পালট করে দিয়েছে, কিন্তু সে তাতে পুরোপুরি রাজি। আরিশ গাড়ির দরজার দিকে এগিয়ে আসছিল। গাড়ির পাশে এসে পৌঁছাতেই হঠাৎ চোখে পড়ে রূপাকে। মেয়েটা যেন এক অনির্বচনীয় অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, ঠোঁটে অজস্র না বলা কথা জমে আছে। আরিশ কিছু না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসে, কিন্তু রূপার সামনে এসে দাঁড়ায়। তার মুখভঙ্গিতে ছিল এক ধরনের অপ্রকাশিত যন্ত্রণা। আরিশ ব্রুকুচকে তাকায়, চোখে ছিল প্রশ্ন। কি হয়েছে? কেন এমন মুখ করে দাঁড়িয়ে আছিস? রূপার নিজেকে সামলাতে পারে না, চোখের পানি বাঁধ ভেঙে পড়ে। সে হু হু করে কাঁদতে থাকে। আরিশ একটু অপ্রস্তুত হয়ে পড়ে। এমন কান্না সে কখনো রূপার চোখে দেখেনি। আরে আরে রূপা, কান্না কেন করছিস? কি হয়েছে তোর, বল। রূপা মাথা নিচু করে চোখের জল মুছে চোখে চোখ রাখে আরিশের। তারপর যেন হঠাৎ সাহস সঞ্চয় করে ফেলে। তুমি তুমি আমাকে ভালোবাসো না কেন আরিশ ভাই? আমি কি তোমার ভালোবাসার যোগ্য নাই? আমি কি দেখতে খারাপ? আরিশ নিঃশব্দে তাকিয়ে থাকে রূপার চোখে। ঠোঁট নড়ে না, শব্দ বেরোয় না। রূপা কথা বলে যেতে থাকে। তুমি শুধু বলো কেমন মেয়ে তোমার পছন্দ, আমি শুধু চেষ্টা করব না, আমি হব ঠিক সেই রকম। শুধু একবার একবার তোমার মনে একটু ঠাঁই দাও প্লিজ। রূপার কণ্ঠস্বর কেঁপে যায়। সে আবার বলে, ভালোবাসো না এখন, ঠিক আছে, কিন্তু একটু সময় দাও, আমাদের একটু সময় কাটাতে দাও। আমরা একে অপরকে বুঝে নেই, তারপর তুমি না হয় সিদ্ধান্ত নেবে, কিন্তু এখনই এমন দূরে চলে যেও না প্লিজ। শেষ কথাগুলো বলতে বলতে তার গলার ধরে আসে। হঠাৎ হেঁচকে উঠে আসে গলার ভেতর থেকে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে যেন। রূপার অশ্রুসিক্ত চোখে যেই কথাগুলো ভেসে উঠল, তাতে আরিশ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। বাতাসটা যেন হঠাৎ থেমে গেছে, চারপাশের শব্দ যেন স্তব্ধ। গাড়ির দরজার পাশে দাঁড়ানো রূপা তখনও কাঁপছে। কান্না থেমে থেমে হেঁচকিতে রূপ নিয়েছে। আরিশ এক নিঃশ্বাসে নিজেকে সামলে নিয়ে নরম কণ্ঠে বলল, দেখ রূপা, ভালোবাসা কখনো কারো রূপ দেখে হয় না। আর আমি একজনকে ভালোবাসি, সে ভালোবাসার মানুষকে আমি আপন করতে চাই। সে এক মুহূর্ত চুপ করে রূপার চোখে তাকালো। কণ্ঠ এবার একটু কঠিন হলো। এই ধরনের চিন্তা ভাবনা তোর মাথা থেকে ঝেড়ে ফেলে দে। ভালোবাসা ভিক্ষা নয়, জোর করে দেওয়ার জিনিস নয়। তুই পাগলের মতো আচরণ করিস না প্লিজ। তারপর একটু এগিয়ে গিয়ে রূপার কাঁধে হাত রাখে, যেন সান্ত্বনার স্পর্শ দেয়। বুদ্ধিমতী মেয়ে, তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। এমন কারো ভালোবাসা যে তোকে সত্যি করে বুঝবে, গ্রহণ করবে, পুরোটা রূপা হিসেবে। এই কাঁদুনি মুখটা নিয়েও। আমি সেই মানুষটা না রূপা, আমি হতে পারবো না। রূপা যেন মুহূর্তেই ছায়ার মতো নিস্তেজ হয়ে পড়ে। চোখ দুটো ভিজে, কিন্তু এবার আর কান্না নেই। তবুও রূপা গলা কাঁপিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, না না আরিশ ভাই, আমি কিছুই চাই না, কিছুই চাই না। আমি শুধু আপনাকে চাই। আপনার ভালোবাসা না হোক, একটু জায়গা দিন। আমার অনুভবটা মুছে ফেলবেন না প্লিজ। আমি চেষ্টা করব, আমি বদলে যাব, শুধু আমাকে আপনার পাশে থাকতে দিন। আরিশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। রূপার কান্না, তার আকুতি সবকিছু যেন বাতাসের মতো ভেসে আসছিল, কিন্তু স্পর্শ করতে পারছিল না আরিশকে। একসময় সে ক্লান্ত গলায় বলে উঠল, এবার একটু বিরক্তি ঝরে পড়ল স্বরে, আমি তোকে ভালোবাসি না, বুঝতে পারছিস না রূপা? ভালোবাসা জোর করে হয় না। যা, এখন থেকে পড়াশোনায় মন দে। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, এগুলো তোর জন্য নয়। রূপা কিছু বলতে যাবে, অভিমানে ঠোঁট কেঁপে উঠল, চোখ আরো জ্বলে উঠল কান্নায়। ঠিক তখনই আরিশের চোখ পড়ে গাড়ির পাশে দাঁড়ানো নুরির উপর। চুপচাপ দাঁড়িয়ে আছে সে, মুখে অবাক বিস্ময়, চোখে এক অদ্ভুত শঙ্কা। আরিশ দ্রুত গলার স্বর বদলে ফেলে। নূর গাড়িতে বসে। নুরি একটু হকচকিয়ে যায়, ধীরে বলে, ও তো কাঁদছে, কিছু বলবে না তুমি? কিন্তু আরিশ এবার ধমকের স্বরে বলে ওঠে, আমি তোকে বলেছি গাড়িতে বসতে। নুরি কেঁপে ওঠে,
চোখে স্পষ্ট অপমান ও অজানা আশঙ্কা। কিছু বলার মতো মুখ খোলে, কিন্তু শব্দ আর বেরোয় না। চুপচাপ গাড়িতে উঠে বসে যায় সে। আরিশের পর রূপার দিকে একবার তাকায়, কোনো কথা না বলে গাড়ির দরজার পাশে গিয়ে দাঁড়ায়। রূপাকে হাতের ইশারায় সরে যেতে বলে। এক পাশে দাঁড়ায়। রূপা কাঁপতে কাঁপতে একপাশে সরে দাঁড়ায়, ঠোঁট ফাটা, চোখ দুটো লাল। আরিশ গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয়। গাড়ি ধীরে ধীরে সরে যেতে থাকে। রূপা দাঁড়িয়ে থেকে একই জায়গায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে থামে না। শুধু অসহায় চোখে তাকিয়ে থাকে সেই গাড়িটার দিকে, যেখানে তার ভালোবাসা নেই, তার স্থান নেই। নুরি গাড়ির জানালার কাছে মুখ ফিরিয়ে বসেছিল। হঠাৎ আয়নায় চোখ পড়ে পেছনের দৃশ্যে। রূপা একা দাঁড়িয়ে, দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছে। নুরির চোখে একটুখানি কষ্টের ছায়া খেলে যায়, যেন একা একটা মেয়ে হারিয়ে যাচ্ছে কারো হৃদয়ের দরজার ধাক্কা খেতে খেতে। গাড়ি চলতে থাকে, পেছনে থেকে যায় একটি অপূর্ণ প্রেম, অপমানিত আবেগ আর অসহ্য এক নিঃসঙ্গতা। গাড়ির ভেতর কিছুক্ষণ থমথমে নীরব। বাইরে চলতে থাকা রাস্তার শব্দ, গাছের ছায়া, সব যেন কিছু একটা বড় কিছু আসার পূর্বাভাস দিচ্ছিল। নুরি একটু নড়ে চড়ে বসে, তারপর নিচু স্বরে বলে উঠল, রূপা আপনাকে ভালোবাসে, এটাও ও আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি তখন বুঝিনি এটা এতটা সিরিয়াস। ভেবেছিলাম হয়তো একটু হালকা রকমের ক্রাশ, সময়ের সাথে হয়তো মুছে যাবে, তাই তো আমি এই সম্পর্কে জড়িয়েছিলাম। আজ ওকে ওইভাবে দেখে খুব খারাপ লাগছে আমার। আপনি একটু নরমভাবে বলেও তো পারতেন। নুরির কণ্ঠে অনুশোচনা, চোখে একরাশ দুশ্চিন্তা। আচমকা আরিশ গাড়ির ব্রেক চেপে ধরে। গাড়ি খ্যাচ করে দাঁড়িয়ে যায়। ধাক্কায় সামলাতে না পেরে নুরির সামনে ঝুঁকে পড়ে, কিন্তু পড়ে যাওয়ার আগেই আরিশ হাত বাড়িয়ে তাকে আঁকড়ে ধরে। তারপর হঠাৎই নুরিকে গাড়ির সিটের সাথে চোখ শক্ত করে ঠেলে ধরে সে। নুরির দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে যা বেশি অনুভব করে তা হলো আরিশের চোখ। সেই চোখ এখন আর কোনো কোমলতা নেই, নেই আগের মায়া, ছিল শুধুই ক্ষোভ, হিংস্র অন্ধকার এক রাগ। নুরি হতভাগ, মুখ ফুটে কিছু বলার আগেই আরিশ দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, ও আচ্ছা, তাহলে তুই যদি জানতিস যে রূপা আমাকে ভালোবাসে, তাহলে তুই আমাকে আর অ্যাকসেপ্ট করতি না, তাই না? তার চোখ দুটো অগ্নিগর্ভ হয়ে ওঠে। তোর মনে হয় তুই এত মহান, নিজের ভালোবাসা অন্য কারো হাতে তুলে দিতি? তুই কি সত্যি এতটাই শক্ত মেয়ে, নাকি এখন সুযোগ বুঝে সেন্টিমেন্টি খেলা খেলতে চাস? নুরি কাঁপতে কাঁপতে বলে উঠল, দেখুন, রূপা যদি আপনাকে এতটা ভালোবাসে, তাহলে আমি কিভাবে ওর সুখটা কেড়ে নিতে পারি বলুন? আমি ওর বড় বোন, নিজের ভালোবাসা দেখিয়ে ওকে আরও কষ্ট দিতে পারি না? আমি পারি না। তার কণ্ঠস্বর কাঁপছিল। ভয়, ভালোবাসা, অপরাধ বোধ সব মিশে এক অদ্ভুত দহন তৈরি করছিল। আরিশের চোখ জ্বলে উঠল। এই কথা যেন তার আত্মার গভীরে কোথাও আঘাত করল। হঠাৎই আরিশ ঝুঁকে পড়ে। রাগে, আবেগে, না বলা যন্ত্রণায় সে নুরির ঘাড়ের দিকে মুখ নিয়ে এগিয়ে যায়। নুরির চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে। হিম শীতল আতঙ্কে শরীর অবশ হয়ে আসে। সে চেষ্টা করে আরিশকে ঠেলে সরাতে, কিন্তু আরিশ যেন ধরা পড়েছে এক অদৃশ্য উন্মোচনায়। নুরির নিঃশ্বাস আটকে আসে। ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ওঠে, কিন্তু শব্দ বেরোয় না। কিছু সময় পর, হয়তো 1 মিনিট, হয়তো 1 যুগ মনে হয়, আরিশ হঠাৎ থেমে যায়। সে আর নড়াচড়া করে না। তার দম যেন ভারী হয়ে উঠেছে। সে শুধু গলার কাছে মুখ গুজে রাখে, নড়েও না, কিছু বলেও না। নুরি ধীরে ধীরে খেয়াল করে তার গলার কাছটায় কিছু একটা ভিজে যাচ্ছে। প্রথমে সে বুঝে উঠতে পারে না, তারপর বুক ধক করে উঠে তরল উষ্ণ কিছু। আরিশ ভাই কান্না করছে। এই কঠিন, রুক্ষ, রাগী মানুষটা হঠাৎ ভেঙে পড়েছে তার বুকে। তাকে আঘাত করার পর তাকে থামাতে না পারার অপরাধ বোধে, নাকি ভেতরের ভাঙা ভালোবাসার ভারে, নুরি ঠিক বুঝতে পারে না। সে আস্তে করে আরিশের কাঁধে হাত রাখে, নরম গলায় ডাকে, আরিশ ভাই, প্লিজ আমাকে একটু দেখেন, কথা বলুন আরিশ ভাই। কিন্তু আরিশ নড়ে না, শুধু মুখ গুজে থাকে নুরির গলায়। নিঃশ্বাস ভারী, চোখের জল পুড়ছে। নুরি বুঝতে পারে এই মুহূর্তে সে আর কারোর প্রেমিক না, কারোর প্রতি রাগী না। সে শুধু একজন ভাঙা মানুষ, যার ভেতরটা কান্নায় সিক্ত। গাড়ির ভিতর যেন এক পৃথিবীর নীরবতা। এই নীরবতা আর কোনো শব্দ চায় না, শুধু একটু বোঝা, একটু ক্ষমা আর একটু ভালোবাসা।
আরিশ কিছুক্ষণ পর নুরিকে নিজে থেকে ছেড়ে দিয়ে ড্রাইভিং করতে লাগলো। প্রায় অনেকটা সময় চুপচাপ ড্রাইভিং করার পরও আরিশ একবারও মুখ খোলেনি। নুরি বারবার চেষ্টা করছিল দু একটা কথা বলবে ভেবে, কিন্তু প্রতিবারই সে যেন অদৃশ্য এক দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। আরিশ এতটাই গাঢ় হয়ে উঠেছিল যেন পুরো গাড়ির ভেতরটা নিঃশব্দে ভরে উঠেছে। ইউনিভার্সিটির সামনে এসে গাড়ি থামে। নুরি চুপ করে বসে থাকে, বলবে কিছু নাকি সময় দেবে আরিশকে। তার চোখের কোণ দিয়ে আরিশের মুখটা একবার দেখে নেয়। চোখে ক্লান্তি, ঠোঁটে শক্ত একটা রেখা। মনে হলো কোনো এক অন্তর্ভুক্ত দ্বন্দ্বে নিজেকেই হারিয়ে ফেলেছে সে। শেষমেশ কিছু না বলেই দরজা খুলে নামতে যায় নুরি। আরিশ একবারও তাকালো না। নুরি দরজা বন্ধ করার পরপরই গাড়ি ছুটে যায় সামনের রাস্তায়, যেন কিছু থেকে পালাচ্ছে। নুরি দাঁড়িয়ে থাকে, ঠান্ডা বাতাসে চুলগুলো উঠতে থাকে এলোমেলো ভাবে। তার বুকের ভেতরটা ভার হয়ে আসে। কি বলবে সে কারোর কাছে? একদিকে বোন, অন্যদিকে যার জন্য চোখ বন্ধ করতেও স্বপ্ন বুনেছে সে আরিশ। চোখ নামিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা দেয় নুরি। পা যেন জোরে উঠছে না। ক্লাসে ঢুকেও কারোর সঙ্গে কথা বলে না। ফ্যানের শব্দের সঙ্গে তাল মিলিয়ে কেবল নিজের ভেতরের কষ্ট গুনতে থাকে। সমস্ত শরীর জুড়ে কেমন যেন এক ক্লান্তি নেমে এসেছে। হঠাৎ পাশের বেঞ্চে কেউ এসে বসে। কি হয়েছে আমার জানটার? এভাবে মন খারাপ করে বসে আছে কেন? নরম কণ্ঠটা মহুয়ার। নুরি তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই মহুয়া মাত্র কদিনেই কেমন যেন মিশে গেছে তার জীবনে। একরকম আপন হয়ে উঠেছে যেন, বহু পুরনো এক আত্মার সঙ্গী। হঠাৎ নুরি আর নিজেকে সামলাতে পারল না। মহুয়ার দিকে ঝুঁকে তাকে জড়িয়ে ধরলো। বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। মহুয়া এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল, তারপর নরম কণ্ঠে বলল, নুরি বেবি, কি হয়েছে তোমার? হঠাৎ এমন করে কাঁদছো কেন? নুরি কিছুক্ষণ কান্নার মাঝে কথা বলতে পারল না। তারপর ভেজা কণ্ঠে থেমে থেমে সব বলে দিল। বোন, আরিশ, ভালোবাসা আর নিজের মনের টানাপোড়েন সব। শোনার পর মহুয়া গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, এই ব্যাপার। এতে এত ভেঙে পড়ার কি আছে বলো তো? তুমি আরিশ ভাইয়াকে ভালোবাসো আর আরিশ ভাই তোমাকে ভালোবাসে। ব্যাস, এতে অন্য কেউ আরিশ ভাইয়াকে ভালোবাসতেই পারে, কিন্তু তাই বলে তুমি নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দেবে? বাহ, কি মহান তুমি! রোমিও থেকেও স্যাক্রিফাইসিং। মহুয়া হালকা রেগে গিয়ে এক টুকা মারলো নুরির মাথায়। শোনো নুরি, সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে। যদি সেটাকে ভয় পেয়ে দূরে সরিয়ে দাও, তাহলে সারা জীবন শুধু আফসোসই থাকবে। নুরি মহুয়ার বুক থেকে সরে এসে চোখ মুছে, একটু হাসে, একটু লজ্জায় মুখ নিচু করে বলে, আচ্ছা আর কাঁদবো না। মহুয়া কিছু বলতে যাবে, তখনই ক্লাসরুমে স্যারের প্রবেশ। মুহূর্তেই পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। কথার লাইনটা ভেঙে যায় ঠিক তখনই। তবুও নুরির চোখের কোণে একটু সাহস জমে ওঠে। মহুয়ার কথাগুলো তার ভেতরটায় ছোট ছোট দীপ্তি হয়ে জ্বলতে থাকে। ভালোবাসা হারিয়ে না ফেললেই হয়। ক্লাস শেষে সবাই গেটে ভিড় করে বের হয়ে যাচ্ছে। নুরি একটু আড়ালে দাঁড়িয়ে, তার পাশে আজ মহুয়া নেই। টিউশনের তাড়া থাকায় আগেই চলে গেছে। হালকা বাতাস বইছে ঠিক, কিন্তু নুরির ভেতরটা ভারী হয়ে আছে। চোখে খানিক ক্লান্তি, খানিক অপেক্ষা। কিছুক্ষণ পর এক পরিচিত গাড়ি এসে থামে তার সামনে। গাড়ির জানালা নামিয়ে ড্রাইভার বলল, ম্যাডাম চলুন। নুরি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরিশ ভাই কোথায়? ড্রাইভার হালকা গলা নামিয়ে বলল, স্যার জরুরি মিটিংয়ে ব্যস্ত, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে আনতে। একটা শীতল স্রোত যেন বয়ে গেল নুরির বুকের ভিতর। সত্যি ব্যস্ত না কি আমার উপর রেগে গেছেন? এই প্রশ্নটা ঠোঁট অবধি এলেও বাইরে বেরোয় না। কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে। বাইরের শহরটা ছুটে চলেছে, আর নুরির ভেতরের শহরটা নিঃশব্দে থেমে আছে। মাথায় ঘুরপাক খায় সে একটাই প্রশ্ন, ওর আসা না আসার মানেটা আসলে কি? গাড়ি বাড়ির সামনে থামে। নুরি ধীরে পা রাখে ওঠনে, মাথা নিচু, মনে একরাশ জড়তা। এই সময় শাহিনা মির্জার গলা ভেসে আসে ভেতর দিক থেকে, আজ আরিশের সাথে এসেছে। নুরি কেবল মাথা নাড়ে। না, শাহিনা মির্জা সেভাবে পাত্তা না দিয়ে বলেন, আচ্ছা। যা রান্নাঘরে, তাড়াতাড়ি রান্না করে ফেল, সবাই ফিরবে একটু পরে।
নুরি চুপচাপ নিজের ঘরে যায়, ব্যাগটা রাখে, ওড়নাটা খুলে রাখে বিছানার কোণে। তারপর রান্নাঘরে যায়, হাতে পেঁয়াজ কাটে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। চোখের পানি কি পেঁয়াজের জন্য, নাকি ভেতরে সেই চাপা কষ্টের সে নিজেও বুঝে না। লোকটা এলো না, আসলে সত্যি কি এতটাই ব্যস্ত ছিল, নাকি আমার উপরই রাগ করেছে? চোখের কোণে কিছুটা অস্পষ্ট হয়ে আসে জগৎটা। কিছু সম্পর্ক এমন হয় যেখানে না আসাটাও অনেক কিছু বলে দেয়। রাত 12টা, চারদিকে নিস্তব্ধতা। চুপচাপ বসে আছে সে ছাদের কোণে। চাঁদ দেখছে নুরি, চাঁদের আলো যেন তার গালে পড়ে, আরো অন্যমনস্ক করে তুলেছে তাকে। একবার আকাশের দিকে তাকায়, একবার গেটের দিকে। লোকটা কোথায়, কেন এত রাগ? প্রতিটা মিনিট যেন একটা করে বছর হয়ে যাচ্ছে। ওদিকে রূপাও জেগে আছে ঠিক পাশের ঘরে। সে জানে আরিশ আজ রাতে ফিরবে। যদিও সে জানে ভালোবাসা পাওয়ার নয়, তবুও প্রিয় মানুষটাকে এক ঝলক দেখার মাঝেও যে এক আকাশ পরিমাণ শান্তি আছে তা সে ভালো করেই জানে। নুরি জানে না, রূপাও অপেক্ষায় আছে। আর রূপা জানে না যার জন্য তার এত ভালোবাসা, সে ভালোবাসা হয়তো আর তার নয়। হঠাৎ গেটের সামনে গাড়ির শব্দ। নুরির বুকটা ধক করে ওঠে, চোখ ছুটে যায় গেটের দিকে। হ্যাঁ, আরিশ, সেই পরিচিত অবয়ব, হাঁটার ধরন, সব কিছুই একটা অভয় আছে। নুরির ঠোঁটের কোণে চাপা এক হাসি খেলে যায়। সে ছাদের দরজা খুলতে ছোটে। রূপাও ছুটে আসে নিজের ঘর থেকে বেরিয়ে, কিন্তু দরজার কাছে আগে পৌঁছায় নুরি। আরিশ দরজার কাছে আসে, ক্লান্ত, নিস্তব্ধ মুখ। আর ঠিক তখনই নুরি আর নিজেকে আটকে রাখতে পারে না। কোনো ব্যাখ্যা নেই, কোনো দ্বিধা নেই। সে ঝাঁপিয়ে পড়ে আরিশের বুকে। আবেগে, অভিমানে, অপেক্ষার সকল হিসেব মিলিয়ে সে বুক ভরে শুধু অনুভব করতে চায় তার মানুষটাকে। দরজার কোণে দাঁড়িয়ে থাকা রূপা নিঃশব্দে সব দেখছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে আসে। মানি ভাইয়া, তাহলে নুরি আপি সেই ভালোবাসার মানুষ? আর কোনো কথা বলে না রূপা। চোখের কোণ জ্বলে ওঠে, বুকের ভেতরটা কেঁপে যায়। সোজা ঘুরে নিজের রুমে চলে যায় দৌড়ে। দরজা বন্ধ হয় এক টুকরো হাওয়ার মতো শব্দে, আর হৃদয় ভেঙে যায় চুপচাপ কেবল নিজেরই ভিতরে। আরিশ কিছুটা স্তব্ধ হয়ে যায়। সে ভাবেনি নুরি এখনো জেগে থাকবে কিংবা তাকে এভাবে জড়িয়ে ধরবে, কিন্তু আরিশ কিছু বলে না। নুরির শরীর থেকে নিজের শরীর সরিয়ে নেয় ধীরে ধীরে, কোনো শব্দ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়াই। তারপর নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। নুরি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ দরজার পাশে, কোনো অভিযোগ নেই চোখে, শুধু একরাশ ক্লান্তি। তারপর সোজা রান্নাঘরে চলে যায় চুপচাপ। রান্নাঘরের কোণে রাখা ভাত আর মুরগির ঝোলটা গরম করে। চুলার আগুনের আলো তার মুখে পড়েছে, কিন্তু ভেতরটা নিভে আসে যেন। গরম খাবার প্লেটে সাজিয়ে ধীরে ধীরে উঠে আসে উপরে। আরিশের রুমের দরজাটা আধা খোলা। নুরি আস্তে করে ভেতরে ঢোকে। রুমে কেউ নেই। হঠাৎ ওয়াশরুমের দিক থেকে পানির শব্দ ভেসে আসে, মানে আরিশ ওখানেই আছে। নুরি ট্রেটা বিছানার এক পাশে রাখে, চারপাশটা দেখে। ঘরটা পরিচ্ছন্ন কিন্তু ঠান্ডা। আরিশের গায়ের গন্ধ মিশে আছে বাতাসে, কোনো এক অচেনা আত্মিক দূরত্বের মতো। নুরি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চাই কিছু বলবে, আবার ভাবে না আজ নয়। চোখে ক্লান্তি, মনে একরাশ অপ্রকাশিত প্রশ্ন। সে ধীরে পা টিপে নুরি থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে যায়। আরিশ ওয়াশরুম থেকে বের হয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি খাবো না, বাইরে খেয়ে এসেছি, এসব নিয়ে যা। কণ্ঠে ঠান্ডা অথচ তীক্ষ্ণ অসহযোগিতা। তারপর তোয়ালেটা দিয়ে মাথা মুছতে মুছতে সোজা গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। নুরির চোখে খানিক অবিশ্বাস খেয়ে এসেছে। সত্যি কোনো কিছু ঠিকভাবে গিলে নিতে পারছে না মন। পা টিপে টিপে সে এগিয়ে যায় ব্যালকনির দিকে, আর সেখানে গিয়ে দেখে আরিশ বসে সিগারেট ধরিয়েছে। নুরির চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। সে একটানে সিগারেটটা ছিনিয়ে নিয়ে দেয় নিচে। আরিশ চমকে তাকায়, তারপর নুরিকে দেখে বলে, তোর সাহস কি করে হয়, কি করে আমার সিগারেট ফেলে দেওয়ার? চোখে আগুন, কণ্ঠে বজ্রপাতের মতো কঠোরতা। নুরি ঠান্ডা গলায় বলে, আপনি সিগারেট কেন খাচ্ছেন? আরিশ দাঁত চেপে উত্তর দেয়, আমার ইচ্ছে তাই, কারো অনুমতি দরকার নেই।
নুরি এবার আর নিজেকে থামাতে পারে না, রাগে গলা কেঁপে ওঠে। ওটা আমার হক, আপনি ঠিক আমার জায়গায় সিগারেট পুড়াচ্ছেন, এটা সহ্য করতে পারবো না আমি। আরিশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, তারপর হালকা হেসে বলে, তুই কি বুঝেছিস? তুই কি বলছিস? নুরি তখনই বুঝে ফেলে অসাবধানতায় এমন কিছু বলে ফেলেছে যা তার মনের গভীর সত্য। চোখ নিচু করে সরে যেতে চায়, কিন্তু হঠাৎই আরিশ তার হাত ধরে ফেলে। নুরি তাকাতেই সে এক টানে তাকে নিজের কোলে বসিয়ে নেয়, আর তারপর গলার কাছে মুখ গুজিয়ে ফিস ফিস করে বলে, এত অধিকার দেখাস না আমার পাপল রোজ। আমি কিন্তু ভালো মানুষ না, একবার কন্ট্রোল হারিয়ে ফেলে ফিরতে পারবো না। নুরির হৃদয় তীব্র গতিতে ধুকপুক করতে থাকে, আত্মা কাঁপে ভয়ে, ভালোবাসায় আর সেই অনন্ত টানা পড়ে নেয়। আরিশের বুকের ধাক্কায় তার কপালের চুলগুলো এলোমেলো হয়ে পড়ে যায়, কিন্তু মন যেন নিঃশব্দে স্বীকার করে নেয় এই লোকটা তার, যত রাগী থাকুক, যত দূরেই থাক। আমার ছেড়ে দিন প্লিজ, আমার কেমন যেন লাগছে। নুরির চোখ দুটো জলজল করছিল, ভীত আর অস্থিরতায় ভরা, দম বন্ধ হয়ে আসছে যেন, তার কণ্ঠে কাঁপুনি। আরিশ তার মুখের দিকে তাকিয়ে একটু থেমে গেল, গভীর দৃষ্টিতেই নুরির চোখে চোখ রাখলো, তারপর ধীরে একরাশ অভিমান নিয়ে বলল, নুরি, তুই তো নিজে আমার কাছে এসে দাঁড়াস, তারপর এমনভাবে আচরণ করিস যেন আমার সব কন্ট্রোল হারিয়ে যায়, আর ঠিক তখনই তুই আমাকে ছেড়ে চলে যাস। ভাবিস না কখনো আমার কেমন লাগে? নুরি কিছু বলার আগেই আরিশ আবেগ আর দীর্ঘ অপেক্ষার অস্থিরতা মিশে আছে। আচ্ছা নুরি, চল না আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমি তোকে আমার মতো করে ভালোবাসতে পারবো, কখনো ভয় ছাড়াই, কোনো দূরত্ব ছাড়াই। একটা দীর্ঘ দৃষ্টিতে সে তাকিয়ে রইল নুরির চোখে, যেন তার প্রতিটা নিঃশ্বাস জুড়ে এখন শুধু নুরি, কেবল নুরি। নুরি একটু নার্ভাস হয়ে গেল, মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল, চোখ দুটো এদিক ওদিক ঘুরছে, যেন কি বলবে বুঝে উঠতে পারছে না। শেষমেশ ফিসফিস করে বলল, কিন্তু বাড়ির লোক তো মানবে না আরিশ ভাই, আর আমি আমি কিভাবে হ্যাঁ বলি? আরিশ যেন মুহূর্তেই ক্ষেপে উঠল। না, তবে তার কণ্ঠে এক ধরনের চাপা কষ্ট আর হতাশার গুঞ্জন লেগে উঠল। তুই সব সময় আমাদের মাঝে বাড়ির লোকদেরকে টানিস কেন বলতো নুরি? সব সময়। তারপর আরিশ নুরির হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, আমি তো তোকেই চাই, মানে আমি তোকেই চাই, সত্যি চাই, নিজের করে। এভাবে আধা আধা অনুভূতিতে আটকে থাকতে পারি না আর। আরিশের চোখে জেদ আর যন্ত্রণার মিশ্র ছায়া। বাড়ির লোক কি আমাদের সংসার করবে? না তো, সংসার করব তুই আর আমি। তাহলে তুই বল, আমার পাশে থাকবি তো? আমাকে বিয়ে করবি না? নুরি মাথা নিচু করে কোলে বসেছিল, তার কাঁধে চুলগুলো পড়ে আছে এলোমেলো ভাবে। চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বলল, আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন? আমি কি কখনো না বলেছি? আমি কি কখনো আপনাকে না করব বলে আপনার মনে হয়? তার কণ্ঠে ছিল না কোনো অভিমান, বরং এক ধরনের অভিমন্যতায় মোড়া ভালোবাসা। তার কথা শুনে আরিশের মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল, ঠোঁটের কোণে সে হাসিটা ছিল যেন জয়ের। আরিশ ধীরে নুরির কপালের কাছে ঝুঁকে এসে এক মায়াময় স্পর্শ রেখে বলল, নুরি জান পাখি, তুই এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, কাল থেকে মিসেস আরিশ হতে হবে, প্রস্তুত থাকিস। আরিশের গলায় ছিল খুনসুটি ভরা আদর, কিন্তু চোখে একেবারে চাঁদের মতো কোমল ভালোবাসা। আজ রাতটা তোর ইচ্ছে মতো কাটুক, কিন্তু কালকে রাতটা সেটা আমার ইচ্ছে মতো হবে। নুরি এত লজ্জা পেয়ে গেল যে আর কিছু বলার সাহসও পেল না, মাথা নিচু করে একটানা তাকিয়ে থাকলো মেঝের দিকে। মুখের লালিমা গলা পর্যন্ত নেমে এসেছে। তারপর হঠাৎ করেই সে আরিশ কোল থেকে উঠে দাঁড়ালো, আর না তাকিয়ে এক দৌড়ে পালিয়ে গেল নিজের রুমের দিকে। আরিশ হেসে বলল, আজকে যত পারিস পালা জান পাখি, কাল থেকে কিন্তু আর পালাতে পারবি না। আরিশের চোখে ছিল পরিপূর্ণতার তৃপ্তি, যেমনটা হয় সেই প্রেমিকের যে তার ভালোবাসাকে পাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে। এই পুরো দৃশ্যটাই একান্ত মনে হয়েছিল তাদের জন্য, কিন্তু তা ছিল না। দূরে ব্যালকনির এক কোণে দাঁড়িয়েছিল রূপা, ছায়ার মতো চুপচাপ নিঃশব্দ। কারো চোখে পড়েনি সে, তার চোখ দুটো স্থির হয়েছিল নুরি আর আরিশের দিকে, কিন্তু তার দৃষ্টিতে ছিল না কোনো প্রশ্রয়, বরং ছিল বিস্ময় আর এক অদ্ভুত ঝড়। তার মনে হয়েছিল শুধু একটা হাওয়া নিতে এসেছে ব্যালকনিতে, ভেবেছিল নিজের ভেতরের অশান্তিটা শান্ত করবে, কিন্তু হাওয়া তাকে শান্ত করেনি, বরং ছুড়ে দিয়েছে আরো গভীর এক অস্থিরতায়।
রূপার বুকের ভেতরটা যেন টানতে শুরু করলো, তার নিঃশ্বাসগুলো ভারী হয়ে এলো। সে ঠোঁট কামড়ে নিজের আবেগ চেপে রাখার চেষ্টা করলো, কিন্তু চোখের দৃষ্টিটা বেট্রে করে দিল। ভেতরে ঝড় শুরু হয়েছে, আর দাঁড়াতে পারে না রূপা, দৌড়ে রুমে চলে যায়। সকালটা প্রতিদিনের মতোই শুরু হয়েছিল মির্জা বাড়িতে। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করেছিল, তেমন কোনো কথা হচ্ছিল না, শুধু চামচির টুংটাং শব্দে ভরেছিল ঘরটা। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠল এক ঘর। সবাইকে একটা কথা বলতে চাই। বলল আরিশ। সবাই একসাথে তাকালো ওর দিকে। শরীফ মির্জা কপাল কুঁচকে তাকালেন। রূপা এক মুহূর্তের জন্য থেমে গেল, আর শাহিনা মির্জা আরিশের মা নীরবে চায়ের কাপে চুমুক দিলেন। আরিশ একটু হেসে বলল, আমি নুরিকে বিয়ে করতে চাই। কথাটা যেন বিদ্যুতের মতো আষ্টে পড়ল পুরো ঘরে। নীরবতা হিম শীতল হয়ে এলো। সবাই স্থির হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সবচেয়ে আগে প্রতিক্রিয়া দিলেন শাহিনা মির্জা। তুই কি পাগল হয়ে গেছিস আরিশ? তার কণ্ঠে বিস্ময়ের চেয়েও বেশি ছিল রাগ। শাহিনা মির্জা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, পাশে দাঁড়িয়ে থাকা নুরির হাত ধরে টান দিয়ে তাকে দাঁড় করালেন। এই মেয়েটাকে ঠকাবি তুই? একটা চড় পড়ল নুরির গালে। চড়টা এতটাই আচমকা আর দ্রুত হয়েছিল যে আরিশ কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই সবকিছু ঘটে গেল। আরিশ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মা বলে উঠতে গিয়েও থেমে গেল। নুরির চোখ ভিজে গেছে। সে স্তব্ধ হয়ে শাহিনা মির্জার দিকে তাকিয়ে রইল। ওর চোখে বিস্ময় ছিল, অপমান ছিল, আর ছিল এক অজানা কষ্ট। শরীফ মির্জা চুপচাপ বসেছিলেন, কিন্তু তার চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠেছিল। বাড়ির বাতাস যেন ভারী হয়ে উঠেছে। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা নূর কিছু বলছিল না। সে জানে এই লড়াইটা কেবল ভালোবাসা নয়, সমাজ আর এক পুরনো গোড়ামির বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের লড়াই। নীরবতা যেন ঘন হয়ে এসেছিল মির্জা বাড়ির ডাইনিং রুমে। নুরির চোখের পানি তখনও গাল বেয়ে নামছে। আরিশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই এক বিষাক্ত তীর ছুঁড়ে দিলেন শাহিনা মির্জা। তুই একটা অপয়া। কণ্ঠে বিষ মেশানো। নিজের মা বাবাকে খেয়ে ফেলেছিস, এখন আবার আমার ছেলেটার মাথাও খাচ্ছিস। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। তোকে এই বাড়িতে রাখা উচিত হয়নি একেবারেই। শাহিনা দাঁত চেপে বললেন, তোকে তো তোর মা বাবা মরার পরে অনাথ আশ্রমে দিয়ে আসা উচিত ছিল। অভিশাপের মতো ঝুলিয়ে আসিস আমাদের ঘাড়ে। নুরির মুখ শুকিয়ে গেল। ওর কাঁধে রাখা কাপড়টা যেন হঠাৎ অনেক ভারী হয়ে উঠল। মুখ তুলে কিছু বলার শক্তিটুকুও ছিল না, শুধু চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছিল নীরব অশ্রু। তখনই গম্ভীর কণ্ঠে কথা বললেন মির্জা পরিবারের কনিষ্ঠ সদস্য শরীফ মির্জা, আরিশের চাচা মাসুম মির্জা। ঠিকই বলেছে ভাবি। হেসে উঠলেন ঠান্ডা স্বরে। পেলে পুষে বড় করছি, অথচ এখন সেই আমাদেরই পিছন থেকে ছুরি মারছে। তিনি এক পা এগিয়ে এসে ঘৃণায় তাকালেন নুরির দিকে। চোখে মুখে নিষ্পাপ ভাব, অথচ ভিতরে বিষ। আমাদের পরিবারের দয়া পেয়ে বেঁচে আছিস, আর এখন সেই পরিবারের ছেলেকে ফাঁদে ফেলতে এসেছিস। ঘর জুড়ে শ্বাসরুদ্ধ নীরবতা। নুরির গালে এখনো সেই চড়ের লাল ছাপ, নত মুখে দাঁড়িয়ে, আর চারপাশ থেকে গড়াগড়ি করছে বিষাক্ত কথা, ঘৃণার শিখা আর অসম্মানের ধারালো তীর। কিন্তু তখনই যেন বজ্রের মতো গর্জে উঠল আরিশ। একদম চুপ। কণ্ঠে আগুন, চোখে ঝলক। আর একটা বাজে কথাও বলবে না তোমরা ওকে নিয়ে। সবার মুখ থমকে গেল। আমি শুধু তোমাদের জানাতে এসেছি, তোমাদের অনুমতি চাইতে না। তোমরা রাজি থাকবা বা না থাকো আমার কিছুই যায় আসে না। আমরা দুজন ঠিক থাকলেই সব ঠিক থাকবে। আর কিছু না বলে, কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো ভয় না পেয়ে আরিশ এগিয়ে গেল নুরির দিকে। তার চোখে কান্নার ছায়া, কিন্তু মাথা তুলে তাকালো সে। আরিশ তার হাতটা শক্ত করে ধরলো। চলো নুরি। নূর এক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে, তারপর নিঃশব্দে মাথা নেড়ে না পা বাড়ালো। আরিশ ওর হাত ধরে সোজা বেরিয়ে গেল সেই ঘর থেকে, সেই বাড়ি থেকে, যে বাড়ি আজ শুধু গোড়ামি, কুৎসা আর অহংকারে ভরপুর। পিছনে একবার, দুইবার, তিনবার ডাক পড়ল। আরিশ, আরিশ দাঁড়া বাবা, মার কথা একবার শোন। শাহিনা মির্জার গলা কেঁপে উঠল। মায়ের কণ্ঠে কাঁপা কাঁপা আকুতি, কিন্তু আরিশ পেছনে তাকায়নি, দাঁড়ায়নি।
সে জানে আজ যদি সে থামে তবে সে আর কখনো দাঁড়াতে পারবে না। আজ ভালোবাসার পাশে দাঁড়াতে না পারলে সে চিরকাল নিজের কাছেই অপরাধী হয়ে থাকবে। নুরির হাতের মুঠোটা শক্ত হলো। আরিশ জানে ওর পাশেই আছে কেউ যাকে ভালোবেসে সে আজ বাকি পৃথিবীকে ছেড়ে দিতে প্রস্তুত। নুরির চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে সকালের বাতাসে, চোখে অজানা এক চিন্তার ছায়া। আরিশ গাড়ি থেকে নেমে এসে থমকে দাঁড়ালো তার সামনে। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, নুরি, তুই আমাকে কতটা বিশ্বাস করিস আর ভরসা করিস? নুরি একটু থেমে চোখ সরিয়ে না নিয়ে ধীরে বলল, নিজের জীবনের চেয়েও অনেক বেশি। কিন্তু কেন এই প্রশ্নটা? আরিশ আর কোনো কথা না বলে হাত বাড়িয়ে নুরির কাঁধে রাখলো। তাকে আলতো করে গাড়ির দরজা খুলে বসিয়ে দিল। নিজের চোখেও ছিল এক ধরনের অদ্ভুত নীরবতা। নুরি কয়েকবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলছো না কেন? কিন্তু আরিশ শুধু সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছিল, কোনো উত্তর না দিয়ে। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে থামলো একটা পুরনো কাজী অফিসের সামনে। দরজার ওপাশে সাদা দেয়ালের গায়ে বড় অক্ষরে লেখা নোটারি, পাবলিক অ্যান্ড ম্যারেজ রেজিস্টার। নুরি বিস্মিত হয়ে তাকিয়ে বলল, আপনি কি করতে চাইছেন? আরিশ দরজা খুলে নামলো। মুখে কোনো আবেগ নেই, গলায় ছিল নিঃসংকোচ ধীরতা। তোকেই বিয়ে করতে এসেছি। নুরি হতবাক হয়ে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে নামলো গাড়ি থেকে। পায়ের শব্দে যেন আশেপাশে নীরবতা খানিকটা ভাঙলো। আরিশের দিকে তাকিয়ে নরম অথচ ধীর গলায় বলল, আপনি কিন্তু রাগের মাথায় এই সিদ্ধান্তটা নিচ্ছেন। আপনার বাড়ির মানুষ জানলে? আরিশ হঠাৎ করেই কড়া স্বরে বলে উঠল, একদম বাড়ির মানুষদের মধ্যে আনবি না। আর না, আমি রাগের মাথায় কিছুই করছি না। আমি তোরে ভালোবাসি, তোরে জীবনসঙ্গী হিসেবে চাই বললেই করেছি, বুঝলি? তার কণ্ঠে ছিল একরাশ জেদ আর অদ্ভুত এক কোমল ধীরতা। নুরি থমকে গেল, আর কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ওরা একসাথে পা বাড়ালো কাজী অফিসের দিকে। ছোট্ট নিরিবিলি একটা ঘর, দরজার ওপাশে একজন মাঝবয়সী কাজী সাহেব বসেছিলেন। সামনে কাগজপত্র, কালির কলম আর পুরনো ঘড়ির টিকটিক শব্দ। আরিশ নিজের সমস্ত আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে গেল। তিনি মোহর ধার্য করলেন 2 লক্ষ টাকা। নুরি চোখ বড় বড় করে বলল, এত টাকা? আপনি কমিয়ে দেন না প্লিজ, আমি এত কিছু চাই না। আরিশ তার দিকে তাকিয়ে হালকা হাসলো। এই মেয়ে এত অল্পতে এরকম করছে। চোখে ছিল প্রশান্ত এক প্রেম। এটা তো টাকা না, আর এই টাকা আমার নিজের ইনকাম। আমি তোকে সম্মান দিয়ে কাছে আনছি। তোর দাম কমিয়ে নয়, যত পারি তত দেব। একদম না করবি না। নুরি এবার আর কিছু বলল না। বুকের গভীরে কোথাও এক অচেনা কাঁপন চলছিল। একদিকে বিস্ময়, অন্যদিকে যেন এক ধরনের শান্তি। বিয়ের কাগজে স্বাক্ষর হলো চোখের খুশির পানি নিয়ে, আর নতুন নামের পাশে কলম চালিয়ে নুরি আজ শুধু নামেই নয়, হৃদয়ও হয়ে গেল আরিশের। কাজী সাহেব বাড়ির দিকে তাকিয়ে বললেন, ঘরের বাইরে তখন সূর্যটা ঠিক পূর্ণ রোদের মতো ঝলমল করছে, আর নুরি যেন জীবনের এক নতুন আলোয় হাঁটতে শুরু করলো আরিশের হাত ধরে। কাজী অফিস থেকে বেরিয়ে আসার পর নুরির চোখে তখনও একটা মিশ্র অনুভূতির ছায়া। নতুন জীবনের উত্তেজনা, কিছুটা দ্বিধা আর ভালোবাসার গভীর শান্তি। আরিশ তখন গাড়ির দরজা খুলে বলল, চল, আজকের দিনটা তোকে একদম নিজের মতো করে উপহার দিতে চাই। নুরি একটু অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ এবার? সারপ্রাইজ বলবো না? গাড়ি থেমে গেল শহরের একটা অভিজাত শপিং মলের সামনে। নুরি চোখ বড় করে তাকিয়ে বলল, এখন দরকার নেই আরিশ ভাই, আমি কিছু নেব না। আরিশ হেসে বলল, তুই না নিলেও আমি তোকে দেব। বিয়ের দিন তোকে সাজানোটা আমার দায়িত্ব, বুঝলি? সে নিজের হাতে তুলে আনলো এক নীল রঙের শাড়ি, একটা নীল আকাশের মতো, যার মাঝে হালকা রূপালি কাজ। নুরি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সেই নীল রংটা যেন এক নতুন পরিচয়ের প্রতীক। আরিশের নুরি পরে ম্যাচিং করে কিনে দিল কসমেটিক্স, হালকা গন্ধের পারফিউম, নীল টোনের লিপস্টিক আর ছোট্ট একজোড়া সিলভার ঝুমকা। সব শেষে একটা ছোট্ট স্টল থেকে কিনে আনলো বেলি ফুলের মালা। স্নিগ্ধ ঘ্রাণে নুরি এক মুহূর্ত চোখ বন্ধ করলো।
প্রকৃতির মতোই সে আজ একেবারে শৈল, খাঁটি ও প্রিয়। তারপর দুজন মিলে ঘুরতে বের হলো হাতে হাত ধরে, শহরের ব্যস্ততা পেছনে ফেলে। একসাথে ফুচকা খাওয়ার, রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম চাটা, কখনো হাসাহাসি, কখনো চুপচাপ চোখে চোখ রাখা। একসময় আরিশ বলল, আজকের দিনটা শুধু তোর জন্য নুরি। আজকের দিনটার নাম রাখলাম তোর নুরি। নুরি হেসে ফেলল, চোখের কোণে জল জমে উঠল আনন্দের। চোখ নামিয়ে হালকা গলায় বলল, কয়জনের ভাগ্যে এমন হয় বলো, বিয়ের দিনই কেউ এইভাবে ভালোবাসায় ভরে দেয়? আমার ভাগ্যটা সত্যিই অনেক ভালো। আরিশ এক পা এগিয়ে এসে তার কপালে চুমু খেয়ে বলল, তুই ভাগ্যবান না, আমি ভাগ্যবান, কারণ আমি তোর মতো একটা গোলাপ পেয়েছি, যেটা শুধু সৌন্দর্য না, সাহস আর শ্রদ্ধার প্রতীক। সন্ধ্যা নামার আগের ঠিক সেই মুহূর্ত, সূর্যটা ডুবছে ধীরে ধীরে, আকাশটা কমলা আর গোলাপি রঙের মেঘে যাচ্ছে। লেকের পাড় ধরে হাঁটছে আরিশ আর নুরি, হাত ধরাধরি নেই, তবু মাঝখানে হাতের আঙুল ছুঁয়ে যাচ্ছে একে অপরকে এক অদৃশ্য স্পর্শে। নুরি একটু থেমে চারপাশে তাকিয়ে বলল, আরে আরিশ ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলেন এখন যাই। আরিশ সঙ্গে সঙ্গে থেমে গেল, মুখে হাসি কিন্তু চোখে একটা দুষ্টু আলো জ্বলে উঠল। সে হালকা গলায় বলল, আমাকে এখন থেকে আর ভাই বলবি না। নুরি অবাক হয়ে তাকালো, গলায় বিস্ময়। তাহলে কি বলবো? আরিশ এবার ঠোঁট কামড়ে একটু হেসে বলল, কেন জান, কলিজার সোনা, বেবি সুইট হার্ট, যা ইচ্ছে তোর। নুরি লজ্জায় মাথা নিচু করে ফেললো, এক হাতে ওড়না খামচে ধরলো, কাপা গলায় বলল, আমি ওসব বলতে পারবো না। আরিশ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা, তাহলে শুধু ডার্লিং বলিস, তাতেই চলবে, আমার কোনো আপত্তি নেই। নুরির মুখটা তখন লাল হয়ে উঠেছে, পাকা পেয়ারার মতো, যেন পুরো শরীরে আগুন লেগে গেছে লজ্জার। কান পর্যন্ত রক্তাভ, আর মুখের দিক থেকে যেন ধোঁয়া উঠছে। চোখ নিচু, পা দিয়ে লেক পাড়ের ধুলা ঠেকেছে নরমভাবে। আরিশোর সেই অবস্থা দেখে হেসে উঠল, কিন্তু হঠাৎ চোখে এক ভিন্ন ভাব। মনে মনে বলল,